প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। হ্যালো মাই ডিয়ার সুইট ভাবি। কতদিন ধরে তোমাকে দেখি না। তোমাকে ছাড়া তো আমার ভালোই লাগছিল না। তুমি তো একবার ফোন করে আমার খোঁজটাও নিলে না। এই যে হ্যালো, এসব কি করছেন আপনি? আর কে আপনার ভাবি? আমি নেহা, প্লিজ ছাড়ুন আমাকে। আরে আপনি আমার ভাবির নাম, সেই কথা আপনি আমাকে আগে বলবেন তো। তাহলে এতক্ষণ আমার আদর নিলেন কেন? আমি তো ভেবেছিলাম আমার ভাবি, সেই জন্যই তো আপনাকে জড়িয়ে ধরে চুম্মা খেলাম। ওইসব বললাম পথ চরিত্রহীন ছেলে একটা। আপনাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই আপনাকে আমার সন্দেহ হয়েছিল, আর আজ তার হাতে নাতে প্রমাণ পেলাম আপনি আসলে একটা লম্পট। এই যে ম্যাডাম থামেন। আপনি এত কথা বলতে আপনাকে কে বলেছে? যখন আমি ভাবি ভাবি বলে চিৎকার করে আপনাকে দৌড়ে এসে জড়িয়ে ধরলাম, তখন তো আপনি কিছুই বললেন না। আর এখন সাধুগিরি দেখাচ্ছেন, তাই না? এসব ফাইজলামও বাদ দেন। ভাবি কোথায় সেটা বলেন। তোর বদমাইশ চোর ছেলে একটা। নিজের ভাবি কোথায় সেটা আপনি নিজেই খুঁজে নেন, আমাকে জিজ্ঞেস করছেন কেন? আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না, চুপচাপ রুম থেকে বের হয়ে চলে যান। এই যে ম্যাডাম দেখুন, এই বাড়িটা আমার, তাই আমি কোথায় থাকবো না থাকবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমার সঙ্গে লাগতে আসবেন না, তাহলে কিন্তু এখনই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ওরে আইসেন আমার বাড়ির মালিক, আপনার কথাই আমাকে এখান থেকে চলে যেতে হবে, তাই না? ঠিক আছে দাঁড়ান, আমি এক্ষুনি আন্টির সঙ্গে বলছি। ওরে আমার আন্টিওয়ালা রে, থাকছে তো পরের বাড়িতে, আবার এত বড় বড় কথা বলে। শোনেন, এত বড় বড় কথা বলাটা আপনার মুখে শোভা পায় না। এখানে থাকতে হলে চুপচাপ থাকতে হবে। এখানে এত বেশি কথা বলা একদম চলবে না। আর আমার সঙ্গে তো একদমই লাগতে আসবেন না, তাহলে তো আপনার সঙ্গে খারাপ কিছু হয়ে যেতে পারে। ওরে বাবা রে বাবা, কত মাস্তান, কত বড় মাস্তান, আমাকে সরাসরি থ্রেট দিচ্ছে। এত বড় সাহস আপনার! দাঁড়ান দেখাচ্ছি মজা। আন্টি, আন্টি। কি হয়েছে নেহা, এভাবে চেঁচামেচি করছো কেন? ভূত প্রেত নিয়ে এসেছে নাকি? তোমার বাড়িতে ভূত আসতে যাবে কোন দুঃখে? তোমার ছেলে এসেছে তোমার বাড়িতে। আমার কোন ছেলে এসেছে সেটা তো আগে বলবে। আর আমার ছেলে এসেছে তো কি হয়েছে? তুমি এভাবে চেঁচামেচি করছো কেন? এভাবে চেঁচামেচি করার কি আছে? আমার ছেলে কি ভূত নাকি পেতনি? আন্টি, তুমি আগে আমার কথা তো শুনবে। তোমার ছেলে বাড়িতে এসে আমার উপর খবরদারি শুরু করে দিয়েছে, আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলছে। এসব তুমি কি বলছো নীলকে? এত বড় সাহস কে দিয়েছে? নীলকে বলো রান্নাঘরে আসতে, আমি তার খবরদারি বের করছি। তাকে এত বড় সাহস কে দিয়েছে সে তোমাকে এখান থেকে চলে যেতে বলে? হ্যাঁ, আমি বলেছি, বেশ করেছি। অসভ্য অভদ্র মেয়েদের আমাদের বাড়িতে কোনো জায়গা হবে না। এই মেয়েটাকে বল আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে, আর তা না হলে কিন্তু এর সঙ্গে আমি এমন কিছু করব যেটা তোমরা কল্পনাও করতে পারবে না। নেহা আমাদের বাড়ির অতিথি, তোমার ভাবির একমাত্র আদরের ছোট বোন, তার সঙ্গে তুমি এরকম আচরণ করছো কি করে? তোমার ভাইয়া জানতে পারলে কি হবে সেটা তুমি জানো? এত কিছু জানার আমার কি প্রয়োজন আছে? তোমার বড় ছেলেও এই বাড়ির সন্তান, আর আমিও এবার এই আমিও এই বাড়ির সন্তান। তোমার বড় ছেলে যতটুকু অধিকার এই বাড়িতে, ঠিক ততটুকুই অধিকার আমারও। তাই আমি কাউকে ভয় পেয়ে কোনো কথা বলি না। আন্টি দেখলে তো তোমার ছেলের কত সাহস, কত বড়! তাছাড়া কিন্তু এইটুকুতে সীমাবদ্ধ নয়, তোমার ছেলে আমার সঙ্গে অসভ্যতামও করেছে। কি বলছো তুমি? নীলের মতো নীলের এত বড় সাহস, সে তোমার সঙ্গে অসভ্যতামি করছে? কি রে নীল, নেহা এসব কি বলছে? তুই কি সত্যি সত্যি নেহার সঙ্গে খারাপ কিছু করেছিস? কই, আমি আবার কি করলাম? আমি তো কিছু করিনি। তাছাড়া কিনা চেহারার নাম রাখছে পেয়ারা। এই যে মিস্টার, সাবধানে কথা বলেন, আপনি কিন্তু ধৈর্যের একদম অতিক্রম করে ফেলছেন। এখন কিন্তু আমি একদম রেগে যাব বলে দিলাম। আর আমি যদি রেগে যাই তাহলে এখানে কি হতে পারে সেটা কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না। আমি অত কিছু কল্পনা করতে চাইও না। দোষ থাকলে আপনার কাছে, দোষ থাকলে আপনার আছে, আমার তো কোনো দোষ নেই। তাহলে আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করছেন কেন? আপনি সরাসরি বলে ফেলুন আমি আপনার সঙ্গে কি করেছি, তাহলে তো ঝামেলা চুকে যায়। এখানে এত ঝামেলা কেন পাকাচ্ছেন বলুন তো? ঝামেলা আপনার সঙ্গে আমি করেছি নাকি আপনি করছেন?
আপনি তো সেই শুরু থেকে এসে থেকে আমার সঙ্গে ঝামেলা করেই যাচ্ছেন। তাহলে আপনি আমাকে কেন বলছেন বলুন তো? আপনি যদি তখনই দৌড়ে এসে আমাকে জড়িয়ে না ধরতেন তাহলে তো আর কোনো ঝামেলাই হতো না। যদি নিজের চোখের ডাক্তার দেখাতেন আর চোখটাকে সুস্থ রাখতেন তাহলে তো এইসব ঝামেলার উৎপত্তিই হতো না। এটা কি আমার দোষ বলে গণ্য করছি না, কারণ আপনি আমার ভাবি রুমে কি করছিলেন? আমার ভাবি রুমে তো আপনার থাকার কথা নয়, তাহলে আপনি সেখানে কেন গিয়েছিলেন? এক্সকিউজ মি মিস্টার, যাকে আপনি ভাবি বলে দাবি করছেন সেই কিন্তু আমার আপন মায়ের পেটের বোন, সেটা আপনি ভুলে যাবেন না। আর আমার বোনের রুমে আমি যেতেই পারি, এতে আপনার তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে এতক্ষণ ধরে সেটাই বোঝাতে চাইছিলাম। দেখুন, এই রুমটা আপনার বোনের হতে পারে, কিন্তু পুরো বাড়িতে আমার অধিকার রয়েছে। তাই বাড়ির যে কোনো রুমে যে কোনো সময় আমি প্রবেশ করতে পারি। আমার কারণ অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। তাদের ঝগড়া গভীর থেকে গভীরতর হতে যাচ্ছিল। এমন সময় নীলের ভাবি সেখানে এসে উপস্থিত হয় আর তাদের দুজনের কথোপকথন দেখে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? তোরা দুজনে এইভাবে সবসময় লেগে থাকিস কেন? তোদের এই ঝগড়াঝাটি আমার আর ভালো লাগে না। এবার থামবি তোরা? ও মাই ডিয়ার সুইট ভাবি, এতক্ষণে তুমি আসলে। আমি তো বাড়িতে এসে তোমার খোঁজ করছিলাম, আর তখনই তোমার এই পেতনি মার্কা বোনটার সঙ্গে ঝগড়া লেগে গেল। তোমাকে কতবার বলেছি এই ডাইনি মার্কা মেয়েটাকে আমাদের বাড়িতে আসতে মানা করবে, তারপরও কেন এই মেয়েটা আমাদের বাড়িতে আসে? একদম একটা থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলে দিব। তোর বদমাইশ ছেলে একটা। আপনি কাকে পেতনি বলছেন? আপনি একটা বদমাইশ মার্কা ছেলে। আপনার লজ্জা করে না মেয়েদের সঙ্গে এইভাবে গায়ে পড়ে ঝগড়া করতে? কেউ যদি নিজে নিজে আমার আদর পেতে আসে তাহলে আমার কেন লজ্জা করবে? তাছাড়া এটা আমার বাড়ি, আমি কি করব না করব সেটার কৈফিয়ত কি আমার কাউকে দিতে হবে নাকি? আপু, তুই তোর দেবরকে সামলা, তা না হলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে বলে দিলাম। এইরকম বদমাইশ মার্কা ছেলে আমি আমার জীবনে দ্বিতীয়বার দেখিনি। আমি তোকে আগেই বলেছিলাম এবার ছেলেদের স্বভাব ভালো না, তুই বিয়েটা করিস না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। তুই এত বাজে কথা বলিস কেন? তুই জানিস না এত বাজে কথা বলা আমার একদমই পছন্দ নয়। তুই এখানে এসেছিস 1 সপ্তাহ হয়েছে, তোর বেড়ানো শেষ, এবার এখান থেকে চলে যা। আরে বৌমা, তুমি নেহা মামুনিকে এটা কি বলছো? সে আমাদের বাড়ির আত্মীয়। তার যখন মন চাইবে সে এখানে আসতে পারে, যতদিন মন চায় এখানে থাকতে পারে। তাহলে তুমি তার সঙ্গে এরকম আচরণ কেন করছো? হ্যাঁ আপু, আন্টি একদম ঠিক কথাই বলেছে। আমার যখন মন চাবে তখন আমি এখান থেকে চলে যাব। তুই বললেও আমি এখান থেকে যাব না। তাহলে আমার কি মনে হচ্ছে জানিস, এই বাড়িতে বিয়েটা আমার না হয়ে তোর হওয়া উচিত ছিল, যাতে তুই এখানে পার্মানেন্ট থাকতে পারতি। এবার যদি তোমাদের ঝগড়াঝাটি বন্ধ হয়ে থাকে তাহলে প্লিজ যে যার রুমে যাও। আমার আর এসব অশান্তি ভালো লাগছে না। নেহা মামুনি, তুমি ওদের সঙ্গে কথা বলিও না। তুমি আমার সঙ্গে আমার রুমে চলে এসো। তোমাকে নিয়ে অনেক গল্প করব। এদের সাথে তুমি তর্কে যেও না। হ্যাঁ আন্টি, তাই চলো। ওদের সাথে কথা বলার চাইতে কথা না বলে থাকা অনেক ভালো। এই কথা বলতে বলতে নেহা আর নীলের মা দুজনেই সেখান থেকে বের হয়ে নীলের মায়ের রুমে চলে গেল। তারপর দুজনেই সেখানে বসে গল্প করতে থাকে। এভাবেই কেটে গেল সেদিনের দিনটা। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে নীল ব্রেকফাস্ট করে বাইরে বের হচ্ছিল। এমন সময় নেহা নীলকে পিছন থেকে ডাক দিয়ে বলতে থাকে, এক্সকিউজ মি মিস্টার, আপনি কি কোথাও বেরোচ্ছেন? আমি কোথায় যাচ্ছি, কি চাচ্ছি, না যাব কি যাব না, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আমি কাউকে কৈফিয়ত দিতে পছন্দ করি না। আপনার কিছু বলার থাকলে বলতে পারেন, নয়তো আমি আসছি। আপনার সঙ্গে ভদ্র ভাষায় কথা বলাটাই অনর্থক, কারণ আপনি তো ভদ্রতার ভাষা বোঝেন না। তাহলে আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলে কি লাভ সেটা আমাকে বলেন। আপনাকে আমি জোর করে আমার সাথে কথা বলতে বাধ্য করেছি নাকি? আপনি নিজে নিজে এসে কথা বলবেন, তারপর আবার আমাকে দোষ দিবেন। এই, তোরা দুটো কি ঝগড়া ছাড়া থাকতে পারিস না নাকি? তোরা দুজন দুজনের ছায়া দেখতে পারিস না, তাহলে এক বাড়িতে আছিস কেন বল? নেহা, তোকে তো বলেছি তুই বাড়িতে চলে যা। অশান্তি আমার ভালো লাগে না। ঠিক আছে, তুই বোন হয়েও যখন আমাকে বুঝবি না, তুই পরের জন্য আমাকে কথা শোনালি। ঠিক আছে, আমি আর এখানে থাকবো না। আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব। আজকের পর যদি কখনো এই বাড়িতে আমার পা পড়ে তাহলে বলিস। আপনি
একা একা যেতে পারবেন নাকি আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া লাগবে? আমি কিন্তু আজ ফ্রি আছি। আপনি চাইলে আমার বাইকে করে আপনাকে আমার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারি। আমার কোনো প্রবলেম হবে না। চুপ করবেন আপনি? আমি আপনার কোনো কথা শুনতে চাইছি না। আপনি আমার চোখের সামনে থেকে সরেন। আমি একা একাই চলে যেতে পারবো। কারোর আমাকে গার্ড দিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে হবে না। কেন? আমার দেবরের কথা শুনলে তোর গায়ে ফোসকা পড়ে নাকি? তুই তো ছেলেটাকে একদম সহ্য করতে পারিস না। ছেলেটা খারাপ কি বলেছে? তুই যদি একা না পারিস তাই বলেছে। এখানে তো আমি দোষের কিছুই দেখছি না। আপু শোন, তোদের সঙ্গে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। তুই থাক তোর দেবর নিয়ে। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো আসবো না। কখনো আমায় ফোন দিয়ে বলিস, তখন বোঝাবো মজা। হয়েছে হয়েছে, অনেক কথা বলেছিস, আর আমি তোর অনেক কথা শুনেছি। এবার চুপচাপ আর কোনো কথা না বলে নিজের ব্যাগপত্র গুছিয়ে বিদায় হ দেখি। রিমি এই কথা বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে নেহার রাগে গজগজ করতে করতে রুমে গিয়ে ব্যাগপত্র গুছিয়ে বাসা থেকে বের হবে। এমন সময় পেছন থেকে নীলের মা নেহাকে বলে, কি ব্যাপার নেহা, কি হয়েছে? তুমি কি আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছ নাকি? হ্যাঁ আন্টি, আমি আপনাদের বাড়ি থেকে চলে যাচ্ছি, আর আজকের পর কখনো আপনাদের বাড়ি আসবো না। যেখানে আমার নিজের বোন চায় না তার শ্বশুর বাড়িতে আমি থাকি বা আসি, সেখানে থাকা বা আসার তো প্রয়োজন নেই। চাই সব কথা তোমাকে কে বলছে বলো তো? আমি এই বাড়ির কর্ত্রী, আমি এখনো বেঁচে আছি। আমি যতদিন বেঁচে আছি ততদিন এই বাড়ির সকল সিদ্ধান্ত আমি নেব। তুমি এই বাড়িতেই থাকবে যতদিন তোমার মন চাইবে, তুমি কোথাও যাবে না। না আন্টি, আমি এহেন অপমান আর সহ্য করতে পারলাম না। আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। আমার মনে যদি কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিও। এই কথা বলে নেহা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে সোজা নিজের বাড়িতে চলে গেল। নেহা এভাবে রেগে এখান থেকে চলে যাওয়ার পিছনে অংশ নির্দিষ্ট কিছু কারণও আছে। চলুন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। আজ থেকে 3 মাস আগে নীলের বাবা মা আর বড় ভাইয়ের জন্য বউ দেখতে নেহাদের বাড়িতে যাই। পারিবারিকভাবেই হয়েছিল নেহার বোন আর নীলের ভাইয়ের বিয়ে। তো যেদিন নীলের বাবা মা আর নীলের ভাইয়া নেহাদের বাড়িতে গিয়েছিল, সেদিনই প্রথম ঝামেলাটা বাঁধে। ক্রিং 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 ক্রিং। কি ব্যাপার, এইভাবে কেউ কলিং বেল বাজায় নাকি? এটা ভদ্রলোকের বাড়ি, এখানে ভদ্রলোকেরা বসবাস করে। এইভাবে অসভ্যের মতো বারবার কলিং বেল চাপার কারণটা কি? বাড়িতে যদি সবগুলো বয়রা একসঙ্গে বসবাস করে তাহলে তো এভাবে কলিং বেল বাজাতেই হয়। এছাড়া তো আর কোনো উপায় থাকে না। এই যে মিস্টার, চুপ করুন আপনি। আপনি কাকে বয়রা বলছেন? আমরা কেউ বয়রা নই। আমরা সবাই ঠিকঠাক কানে শুনতে পাই। আপনার মাথায় সমস্যা। আপনি হয়তো এটা জানেন না যে কোথায় লোকেরা বসে বসে পোস্ট করে আর কোথায় আপনার মতো অসভ্য ছোট লোক জাতের মানুষের বসবাস করে। এই অসভ্য মেয়ে একটা, একদম একচরে তোর সব কটা দাঁত ফেলে দেব। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখিসনি। আমার বাবা মা কোনো কিছু না জেনে শুনে এই পরিবারের সঙ্গে আত্মীয়তা করতে এসেছে। আমি বেঁচে থাকতে কোনোদিন এমন অসভ্য আনকালচার ফ্যামিলির সঙ্গে আত্মীয়তা করতে দেব না। নীলের মুখ দেখে এই কথাটা শুনে নেহা কিছুটা আন্দাজ করতে পারে আসলে তার বোনকে আজ দেখতে আসার কথা। তবে নেহা যতদূর শুনেছে তারা সপরিবার আসবে, কিন্তু এরকম অসভ্য একটা ছেলেকে পাঠাবে সেটা সে কল্পনা করেনি। হাজার হোক বোনের সম্বন্ধ, বাড়ি বলে কথা, তাই সে ভদ্রতার খাতিরে বলে, আই এম সো সরি, প্লিজ। আমি আসলে বুঝতে পারিনি আপনি এভাবে বারবার কলিং বেল বাজাচ্ছিলেন, তাই আমার মেজাজটা একটু খারাপ হয়ে গেছিল। প্লিজ ভেতরে আসুন। হয়েছে, আপনার মতো মেয়েদের আমার খুব ভালো করেই চেনা আছে। জুতো মেরে আর গরু দান করতে হবে না। আর একটা কথা বলুন, আমার ভাইয়ার কি আপনার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে? আই মিন কথা চলছে? দূর মিয়া, আপনার কি পাগলে পাইছে? আমি তো পড়াশোনা করছি, পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করব, বিয়ে শাদী নিয়ে ওসব চিন্তা ভাবনা করি না। আমার বড় বোন রিমি, তার বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে। যাক বাবা, বাঁচা গেল। আপনার বড় বোন নিশ্চয়ই আপনার মতো দজ্জাল মেয়ে নয়। এই যে মিস্টার, সাবধানে কথা বলেন। আপনি কাকে দরজাল মেয়ে বলছেন? আপনি, আপনার সঙ্গে কি এমন করলাম যার কারণে আপনি আমাকে দরজাল বলছেন? আপনি আমার সঙ্গে যে ব্যবহারটা করেছেন এটা একমাত্র দজ্জাল মেয়েরাই করতে পারে। ভালো মেয়ের পক্ষে এরকম ব্যবহার করা সম্ভব নয়। যাই হোক, আপনার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছেই আমার নেই। এই কথা বলে নেহাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীল নেহাকে পাশ কাটিয়ে বাড়ির ভিতরে চলে আসে।
তখন নেহা আর কোনো কথা না বলে দরজাটা খোলা রেখে চুপচাপ তার বোনের রুমে চলে যায় আর চিৎকার করে বলতে থাকে, আমি আগেই বাবাকে বলেছিলাম সবকিছু দেখে শুনে তারপর সম্মান তো ঠিক কর, কিন্তু বাবা আমার তো কোনো কথাই শুনলো না। একটা অসভ্য অভদ্র পরিবারের সঙ্গে আমার বোনের বিয়ের সম্বন্ধ ঠিক করেছে। কি হয়েছে নেহা, তুই এইভাবে চেঁচামেচি করছিস কেন? তুই জানিস না আজ বাড়িতে মেহমান আসবে? তাহলে তুই এরকম কেন করছিস? বাড়িতে মেহমান আসবে সেটা আমি খুব ভালো করেই জানি, আর জানি বলে চাচা আমি কি করছি তুই কি জানিস? বাবা অসভ্য অভদ্র একটা ফ্যামিলির সঙ্গে তোর বিয়ের সম্বন্ধ করেছে। শোন, আমি এত কিছু জানি না, জানার প্রয়োজনও মনে করি না, কারণ আমি আমার বাবাকে অনেক বিশ্বাস করি আর ভালোবাসি। আমি জানি আমার বাবা কখনোই আমার জন্য খারাপ কিছু করবে না, যা করবে চিন্তা ভাবনা করেই করবে। তাই আমি আমার বাবার বিশ্বাসের উপর কোনো আঘাত আসতে দিব না। হ্যাঁ সেটাই, কিন্তু তুই যে পরিবারের বউ হয়ে যাচ্ছিস সেই পরিবারের মানুষগুলো কতটা ভালো কতটা খারাপ সেই বিষয়ে তুই কোনো খোঁজ খবর নিবি না? নেহা, আমার মনে হয় তুই অকারণে উত্তেজিত হয়ে যাচ্ছিস। আমাদের বাবাকে তো চিনিস, বাবা কখনোই এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা আমাদের দুই বোনের জন্য ক্ষতিকর কিংবা খারাপ হবে। দেখ, তোদের সঙ্গে কথা বলাই অনর্থক। আমি তোদেরকে কি বোঝাতে চাইছি তোরা কি আমার কথাটাই বুঝতে চাইছিস না? উল্টো তোরা আমাকে আরো কথা শুনিয়ে দিচ্ছিস। ঠিক আছে, তোর কপাল পূর্বে, তাতে আমার কি? হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলেছিস। যদি খারাপ কিছু হয় তাহলে সেটা আমাদের সঙ্গেই হবে, তোর সঙ্গে নয়। তাই তোর চিন্তা করার কিছুই নেই। তুই একটা কাজ কর, নিজের চরকায় তেল দে, আর আমার বিষয়টা না হয় বাবাকেই ভাবতে দে। হ্যাঁ সে ভালো, তোদের যা ইচ্ছা কর, আমি তোদের মধ্যে আর নেই। বিয়েটা তো আর আমার হচ্ছে না, আমি কেন এত মাথা ঘামাচ্ছি? এই কথা বলে রিমির রুম থেকে নেহা বের হয়ে আসে। রাগে তার শরীর গজগজ করছিল, তাই সে নিজের রুমে না গিয়ে সোজা ছাদে চলে আসে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে সে আকাশ দেখছিল। এমন সময় হঠাৎ নীল সেখানে এসে উপস্থিত হয় আর নেহার কানের কাছে মুখ নিয়ে বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম, আপনাকে তো দেখছি খুবই ডেঞ্জারাস মাল। আপনার বোনের সঙ্গে এখনো আমার ভাইয়ের বিয়ের কথাবার্তাই পাকা হলো না, আর এখনই আপনি ভাঙানি দিচ্ছেন? হ্যাঁ ভাঙানি দিয়েছি, বেশ করেছি। আপনাদের মতো অসভ্য আনকালচার্ড ফ্যামিলির সঙ্গে আত্মীয়তা করার কোনো ইচ্ছে আমার নেই। সে আপনার নাই থাকতে পারে, তাতে আমাদের কোনো সমস্যা নেই। তবে একটা কথা আপনাকে বলে দিচ্ছি, আপনি আমাদের ফ্যামিলির সঙ্গে আত্মীয়তা করতে চান না, বেশ ভালো কথা, কিন্তু আপনার ফ্যামিলির মানুষ তো আমাদের সঙ্গে আত্মীয়তা করতে প্রস্তুত। সে যাই হোক, ওইসব ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আপনি এখানে কেন এসেছেন সেটা আমাকে বলুন। কেন আবার? আপনার মতো সুন্দরী বিয়াইন যদি কপালে জোটে তাহলে আমার কোনো কারণ থাকতে হয় নাকি? দেখুন, আপনাদের বাড়িতে আসার আগ পর্যন্ত আপনার বোনকে আমাদের বাড়ির বউ বানাবো, সেই ব্যাপারে আমার কোনো ইচ্ছা অনিচ্ছা ছিল না, কিন্তু আপনার মতো সুন্দরী বিয়াইন যখন আছে তখন তো আপনার বোনকে আমাদের বাড়ির বউ বানাবো, সেই সঙ্গে আপনার সাথে লাইন মারার ব্যাপারটাও ক্লিয়ার করে নেব। অসভ্য ইতর মার্কা ছেলে একটা, আপনার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই। এই কথা বলে নীলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নেহা সেখান থেকে সোজা নিজের রুমে চলে আসে আর রুমের দরজা আটকে দেয়। কিন্তু সে দরজা আটকে বেশিক্ষণ থাকতে পারে না। কিছুক্ষণ পরে তার মা এসে তাকে ডাকতে থাকে, এই নেহা, কি হয়েছে? তুই রুমের দরজা বন্ধ করে আসিস কেন? পাত্রপক্ষের সবাই চলে এসেছে, তুই রিমিকে নিয়ে ড্রয়িং রুমে আয়, সবাই রিমিকে দেখতে চাইছে। আমি পারবো না, তোমার মেয়েকে তুমি নিয়ে যাও, বিয়েটা আমার নয় তোমার মেয়ের। তাহলে আমি কেন ছেলে পক্ষের সামনে যাব? নেহা দেখ, একদম বেশি কথা বলিস না, বেশি পেঁচাল পাড়া কিন্তু আমার একদমই ভালো লাগে না। তোকে যেটা করতে বলেছি তুই সেটাই কর। রিমি রেডি হয়ে নিজের রুমে বসে আছে, তুই রিমিকে নিয়ে এক্ষুনি নিচে আসবি, এটাই আমার শেষ কথা। আর তুই যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু তোর কপালে খারাপ আছে, সেটা আমি তোকে বলে দিলাম। আমি কিছুতেই বুঝতে পারছি না তোমরা আমাকে আদেশ করছো নাকি হুমকি দিচ্ছ। যাই হোক, যাও, আমি আসছি। এই আপু, আপু বিয়ে করবি তুই? তাহলে তোকে নিয়ে আমার কেন যেতে হবে? তুই বড় হয়েছিস ঠিকই, কিন্তু এখনো কিছু বুঝিস না। বিয়ে আমি করবো সেটা ঠিক আছে, তাই বলে পাত্রপক্ষে আমি একা একা যাব নাকি? আর তুই আমার ছোট বোন, তুই আমাকে নিয়ে যাবি? আমি কেন একা একা যাব? হ্যাঁ সেটাই, তুই বিয়ে করে আমাকে উদ্ধার কর।
তুই এই বাড়ি থেকে চলে গেলে পুরো বাড়িটাই আমার হাতে থাকবে। সেটা ভাবতেই যে আমার কি আনন্দ লাগছে সেটা তোকে বলে বোঝাতে পারবো না। এগুলো নিয়ে কথা বলছিল নেহা আর রিমি। তখনই ড্রয়িং রুম থেকে আবারও নেহার মায়ের গলার আওয়াজ শোনা যায়। কি ব্যাপার নেহা, এখনো তোদের হয়নি? তাড়াতাড়ি আয়, সবাই তোদের জন্য অপেক্ষা করতেছে তো। হ্যাঁ মা, এই তো আসছি। আপু তাড়াতাড়ি চল, দুলা ভাইয়ের মনে হয় আর তারা সইছে না। কখন তোকে দেখবে আর কখন তোকে নিয়ে তাদের বাড়িতে চলে যাবে, এই চিন্তায় মনে হয় গতকাল রাত থেকে দুলা ভাইয়ের ঘুম ভালোও হয়নি। বলতে বলতে নেহা রিমিকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসে। তারপর কথাবার্তা শেষ হলে এক পর্যায়ে বিয়ের কথা পাকাপোক্ত হয়। বিয়ের কথা প্রায় পাকাপাকি হলে সবাইকে খাবার টেবিলে আমন্ত্রণ করা হয়। সবাই খাবার টেবিলে বসে খাবার খাচ্ছিল। তখনই হঠাৎ নীলের গলায় মাছের কাঁটা আটকে যায়। নীল সাধারণত কাঁটাওয়ালা মাছ খায় না, কিন্তু মেহমান বাড়িতে এসেছে বলে কথা। ভদ্রতার খাতিরে সে কিছু বলতে পারেনি। পাতে মাছ দেওয়ার সাথে সাথেই সে খাওয়া শুরু করে, আর তখনই ঘটে অঘটন। নীলের গলায় মাছের কাঁটা আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে নীল ওয়াক ওয়াক করতে শুরু করে আর খাবার টেবিল থেকে উঠে বেসিনের দিকে চলে যায়। আর তখনই নেহার মা বলে, নেহা, নীলকে কিছুটা শুকনো ভাত দিয়ে আয়, বল সাদা ভাত গিলে নিতে, তাহলেই কাটা চলে যাবে। এই নিন, আম্মু বলেছে সাদা ভাত গিলে নিলেই কাটা চলে যাবে। তার আর প্রয়োজন হবে না ম্যাডাম, আপনি এসেছেন, আপনাকে দেখেই আমার গলার কাটা অটোমেটিক চলে গেছে। এটা কিন্তু একদমই ফাজলামি করার সময় নয়। গলায় কাটা আটকালে কিন্তু প্রচন্ড ব্যথা হয়। আপনাকে যেটা বলছি সেটা করুন, ভাতটা নিন আর গিলে ফেলুন। আরে ম্যাডাম, আমি আপনার সঙ্গে ফাইজলামি কেন করতে যাব? আমি সত্যি বলছি, আপনাকে দেখে আমার গলার কাটা সত্যি সত্যি চলে গেছে। আর আপনার মতো সুন্দরী বিয়াইন যদি সামনে দাঁড়ায়, তাহলে মাছের কাটার কি সাধ্য আছে গলায় আটকে থাকে? আমার গলার কাটা নিজে নিজেই নেমে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনার গলায় কোন মাছের কাটা আটকায়নি। আপনি ইচ্ছে করেই এমনটা করেছেন, তাই না? ফাজলামো করা ভালো, তবে এইসব বিষয় নিয়ে ফাজলামো করা একদমই কিন্তু ঠিক নয়। আরে ম্যাডাম, আপনি চেতে যাচ্ছেন কেন? আমি সত্যি বলছি, আমার গলায় মাছের কাটা আটকে ছিল, তবে সেটা এখন নেমে গেছে। আমি ফাইজলামো কেন করতে যাব বলুন না? ঠিক আছে, আপনি থাকুন এখানে, আমি যাচ্ছি। তবে একটা কথা আপনাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি যে নেক্সট টাইম কখনো এমন ধরনের ফাজলামি করবেন না। এইসব ফাজলামো করা কিন্তু একদমই ভালো নয়। এরপর নীলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নেহা সেখান থেকে চলে যায়। নেহা সেখান থেকে চলে যাওয়ার পরই নীল খাবার টেবিলে চলে আসে আর পুনরায় খাওয়া শেষ করে। এদিকে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে আসছিল। তখনই নীলের বাবা ড্রাইভারকে তাদের গাড়ি বের করতে বলে, স্যার, খুব একটা বড় প্রবলেম হয়ে গেছে। আমাদের গাড়ি ইঞ্জিন হঠাৎ করেই খারাপ হয়ে গেছে। আমি একটু আগে স্টার্ট করতে চেষ্টা করেছিলাম, কিন্তু কোনোভাবে স্টার্ট হচ্ছে না। আশেপাশে খোঁজ নিয়ে এখানে দাঁড়িয়ে গেছে, কোনো গ্যারেজও নেই। এসব কি বলছো তুমি? এখন আমরা বাড়িতে যাব কি করে? আর আগামীকাল তো আমার অফিস আছে, আমাকে তো বাড়িতে যেতেই হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? স্যার দেখুন, এখানে আশেপাশে কোনো গ্যারেজও নেই যেখান থেকে আমি গাড়িটা ঠিক করে নিতে পারবো। তাছাড়া আমাদের বাসাও এখান থেকে খুব একটা কাছেও নয়। আরে বেআই মশাই, চিন্তার কি আছে? আমরা যেহেতু আত্মীয়তা করতেই যাচ্ছি, তাহলে আজকে রাতটা না হয় আপনার আমাদের এখানেই থেকে যান। কাল সকালে না হয় আপনি আমাদের বাসা থেকে অফিসে চলে যাবেন। ততক্ষণে না হয় একজন মিস্ত্রি ডেকে গাড়িটা ঠিক করিয়ে নেওয়া যাবে। হ্যাঁ বাবা, আন্টি একদম ঠিক কথাই বলেছেন। আমরা না হয় আজকে রাতটা তাদের ওখানে থেকে যাই। তাছাড়া তোমার অফিস তো সকাল 10টায়, এখান থেকে যেতে কোনো প্রবলেম হবে না। এসব কি বলছিস তুই? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যেখানে এখনো আমাদের সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক নেই, সেখানে কি আমরা এভাবেই থেকে যেতে পারি নাকি? না বাবা, আমি এখানে থাকবো না। আরে ভাইয়া, তুই বিষয়টাকে ওভাবে দেখছিস কেন? তোর বিয়ে তো একদম ফাইনাল। আমরা যেই বাড়ির সঙ্গে আত্মীয়তা করতে যাচ্ছি, সেই বাড়িতে আত্মীয়তা করার আগে একটা রাত থেকে গেলে কি এমন সমস্যা? হ্যাঁ নীল, একদম ঠিক কথাই বলেছে। আপনারা সবাই আজ আমাদের বাড়িতেই থেকে যান। হয়তো এটাই আল্লাহ তাআলার ইচ্ছা ছিল। আমারও সেটাই মনে হচ্ছে। তা না হলে কেন হঠাৎ করে গাড়িটা নষ্ট হয়ে গেল? বাড়ি থেকে আসার সময় সব কিছু ঠিকই ছিল।
যাই হোক, আমরা আজ এখানেই থেকে যাচ্ছি, আর কোনো কথা নয়। সন্ধ্যার দিকে নেহার মা বাবার জন্য চা নাস্তা বানিয়ে নেহাকে ডাক দেয়। এই নেহা, নেহা কোথায় তুই? একবার একটু এদিকে আয় তো। আমি সবার জন্য চা নাস্তা বানিয়েছি, সবাইকে একটু সার্ভ করে দিই। মা, বাড়িতে তো আমরা 4 জন, তুমি, বাবা, আপু আর আমি। তাহলে এতগুলো চা নাস্তা কাদের জন্য? ও হাই, তুই একদম ঠিক কথাই বলেছিস, কিন্তু একটা কথা তোকে বলতে ভুলে গেছি। আসলে মেহমানরা থেকে গেছেন, তাদের গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই আজ তারা আমাদের এখানেই থাকবে। মানে কি, যে বাড়িতে এখনো তোমার মেয়েকেই পাঠালে না, সেই বাড়ির মেহমানরা আমাদের বাড়িতে থেকে যাবেন? আই ডোন্ট লাইক দিস মা। এই কাজটা কিন্তু তোমার একদমই ঠিক করনি। তুই বিষয়টাকে এভাবে কেন দেখছিস বল? বিয়ে হয়নি তাতে কি হয়েছে? বিয়ের সম্বন্ধে তো ঠিক করে রাখা হয়েছে, কয়েকদিন পরই তোর বোন সেই বাড়ির বউ হয়ে যাবে। তাহলে তারা যদি আমাদের এখানে একটা রাত থেকে যায়, সমস্যা কি? এখন কোনো কথা না বলে চুপচাপ তোকে যেটা করতে বলেছে তুই সেটাই কর। যা, নাস্তাগুলো সবাইকে সার্ভ করে দে। তখন নেহা আর কোনো কথা না বলে চা নাস্তা সবার রুমে পৌঁছে দেয়। অবশেষে বাকি থাকে নীলের চা। নীল তখন গার্ডেনে বসে বসে কারোর সঙ্গে গল্প করছিল ফোনে। তখনই নেহা পেছন থেকে বলে, এই যে মিস্টার, শুনছেন? আপনার গল্প শেষ হলে চাটা নিয়ে আমাকে উদ্ধার করতে পারেন। আরে বিআইন সাহেবা যে, আমার জন্য চা নাস্তা নিয়ে, যাই হোক বসুন না, আপনার সঙ্গে একটু গল্প করি। দেখুন, আসলে আমি গল্পপ্রেমী মানুষ, সহজে মানুষের সঙ্গে মিশে যাই আর তাদের সঙ্গে গল্প করতে পছন্দ করি, তাই প্লিজ বসুন। চেনা হয়ে বসলাম, কিন্তু আপনাকে একটা কথা আমি আজে বাজে বলে দিচ্ছি। দেখুন, আপনার ভাইয়ের সঙ্গে যেহেতু আমার বোনের বিয়ের পাকা কথা হয়েই গেছে, তাই কথাটা আপনাকে বলে দেওয়াই জরুরি। আমি কিন্তু এত গায়ে পড়া মানুষ একদমই পছন্দ করি না। আমি সব সময় আমার মতো থাকতে পছন্দ করি, আর এত কথা বলা আমার পছন্দ নয়। কি বলেন আপনি? তাহলে তো আপনার এক ঘরে হয়ে থাকা প্রয়োজন। কারো সঙ্গে সেভাবে যেহেতু মিশতে পারেন না, তাহলে কি দরকার ফ্যামিলি নিয়ে থাকার? একা থাকলেই তো পারেন। দেখুন, আপনি কিন্তু একদম বেশি বাড়াবাড়ি করে ফেলছেন। আমি একা কেন থাকবো? আমার ফ্যামিলি আছে, আমি ফ্যামিলি নিয়েই থাকি, কিন্তু আমার ফ্যামিলির মানুষজন আপনার মতো নয়। তারা অযথাই কোনো কারণ ছাড়া বকবক করে না। কথা কেন বলি না? অবশ্য কথা বলি, তবে প্রয়োজনের অতিরিক্ত কথা আমি কখনোই বলি না। বাদ দিন, অনেকক্ষণ হলো আপনাদের বাড়িতে এসেছি, কিন্তু এখনো তো এটাই জানতে পারলাম না আপনার নামটা কি, আপনি কি করেন, আই মিন কোন ক্লাসে পড়াশোনা করছেন? আমি নেহা, সাদিয়া ইয়াসমিন নেহা। এ বছর অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। এবার আপনার ব্যাপারে বলুন। ও, যাই হোক, ভালোই। আমি তো পড়াশোনা শেষ করেছি, একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করছি, দেশের বাইরেই থাকি। 3 মাসের ছুটিতে বাংলাদেশে এসেছি, আর তখনই বাবা মা বলল ভাইয়ার জন্য বিয়ের সম্বন্ধ দেখতে হবে, তারপরেই আমার সিরিয়াল। ও, যাই হোক, ভালোই। তবে আপনাকে দেখে আমার একটা কথা বলতে ইচ্ছে করছে। আপনার মনে হয় অনেক গার্লফ্রেন্ড, তাই না? আপনি এরকম কেন ভাবছেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমাকে দেখে কি আপনার লোফার বলে মনে হয় নাকি? এক্স্যাক্টলি, আমি আপনাকে সেই কথাটা বলতে চাইনি। আসলে আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি তো সহজেই মেয়েদের বশে আনতে পারেন, তাই বললাম আর কি। নীল তখন নেহাকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু নেহা সেই সুযোগটা নীলকে না দিয়ে আবারও বলতে থাকে। আসলে একটা কথা কি জানেন, আমি আপনার মতো ছেলে জীবনে দ্বিতীয়টা দেখেছি বলে মনে হয় না। ভার্সিটিতে পড়াশোনা করি, কিন্তু আমার কোনো বন্ধুকে আজও এমন হতে দেখিনি যে মেয়েদের সঙ্গে এইভাবেই গায়ে পড়ে পড়ে কথা বলতে চায় বা মিশতে চায়। আমি আমার লাইফে এই প্রথম কোনো ছেলেকে দেখলাম যে মেয়েদের সঙ্গে এইভাবে গায়ে পড়ে কথা বলতে চায়। দেখুন, আপনার সঙ্গে আমার সম্পর্কটা রসের, তার মানে আপনি আবার নেগেটিভ কিছু চিন্তা করবেন না। আমি বলতে চাইছি আপনি সম্পর্কে আমার বেআইন সাহেবা হবেন, তাই আমি আপনার সঙ্গে রঙ্গ করে কথা বলতেই পারি, ব্যাস এইটুকুই, আর কিছু না। আর অনেক গার্লফ্রেন্ড কেন থাকতে যাবে আমার? আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি না, সেখানে আবার অনেকগুলো গার্লফ্রেন্ড। যাই হোক, আপনার চা শেষ হলে আমি আসি। সামনে আমার এক্সাম আছে, পড়াশোনা করতে হবে। এখন ফাজলামি করে সময় কাটালে চলবে না আমার। সামনে আপনার বাড়ি আছে সেটা তো জানি, কিন্তু তাই বলে এত তাড়াহুড়া করতে হবে নাকি? আমি আপনাদের বাড়ির গেস্ট, আমাকে কিছুটা সময় দিলে আশা করি আপনার খুব বেশি ক্ষতি হয়ে যাবে না। দেখুন, আপনি আমাদের বাড়ির গেস্ট সেই পর্যন্তই ঠিক আছে, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে আমার পার্সোনালি টাইম দিতে হবে।
বাড়িতে আমার পুরো ফ্যামিলি আছে, আপনি ভেতরে ড্রয়িং রুমে গিয়ে তাদের সঙ্গে গল্প করতে পারেন। আমি আসছি, বাই। এই বলে নীলকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নেহা ভিতরে চলে গেল। এদিকে দেখতে দেখতে রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেল। নেহা তখন নিজের রুমে বসে পড়াশোনা করছিল। নেহার মা সবার জন্য খাবার সাজিয়ে তারপর সবাইকে খেতে ডাকে। একে একে সবাই খাবার খাওয়ার জন্য টেবিলে চলে আসলো, কিন্তু নেহাকে কোথাও দেখা যাচ্ছে না। তাই তার মা তাকে ডাকতে থাকে। এই নেহা, কি হয়েছে তোর? তুই খাবার টেবিলে আসিস না কেন? সবাই তো খাবার খেতে চলে এসেছে, তাড়াতাড়ি চলে আয়। তোমরা খেয়ে নাও, আমি এখন খাবো না, আমি পরে খেয়ে নেব। আমার এখন খেতে মন চাইছে না। কেন নেহা, কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে নাকি বল আমাকে, আমি তোকে ওষুধ দিয়ে দিব। না, সেরকম কোনো ব্যাপার নয়। সেরকম হলে আমি তোমাকে বলতাম। টেনশনের কোনো কারণ নেই, তোমরা খেয়ে নাও, আমি পরে খেয়ে নেব। আন্টি, আসলে সমস্যা এখানে নয়। সমস্যা হলো আমরা এই বাড়িতে থেকে গেছি, এটা আপনার মেয়ে মেনে নিতে পারছে না। আপনার মেয়ে তো প্রথম থেকেই চাইনি আমরা এখানে থাকি। না বাবা, তুমি ভুল ভাবছো। আমার মেয়েটা আসলে এরকম নয়, সে সবাইকে খুব ভালোবাসে। হয়তো তোমার সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, তাই এরকম করছে তোমার সঙ্গে। কিন্তু দেখো, পরে সব ঠিক হয়ে যাবে। তুমি হয়তো একটা বিষয় লক্ষ্য করেছো, সে তোমার সঙ্গে ঝগড়া করলেও তোমার মায়ের সঙ্গে কিন্তু অনেকটাই মানিয়ে নিয়েছে। হ্যাঁ, সেটা আমি দেখেছি। আপনার মেয়ের কিন্তু খুব সহজে ফ্রেন্ডলি একটা সম্পর্ক হয়ে গেছে। তবে সে আমার সঙ্গে কেন এরকম করছে আমি সেটাই বুঝতে পারছি না। আমি তার কোন পাকা ধানে মই দিয়েছি সেটাই তো জানি না। এভাবেই গল্প করতে করতে তাদের রাতের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর যে যার যার রুমে চলে গেল। নীলকে ঘুমোতে দেওয়া হয়েছে নেহা যে রুমে থাকে তার ঠিক পাশের রুমেই। নেহা কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে যায়, নিচে যাই খাবার খাওয়ার জন্য। খাবার শেষ করে সে যখন রুমে আসছিল তখনই পথ আগলে দাঁড়ায় নীল। ম্যাডাম, আপনি কি আসলেই আমার এখানে থেকে যাওয়াটা মেনে নিতে পারছেন না? যদি সেরকমটাই হয়ে থাকে তাহলে আপনি আমাকে বলেন, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। এত রাত্রিরে আপনি এখান থেকে আপনার বাসায় যাওয়ার জন্য কোনো গাড়ি পাবেন না, তাই উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। আপনি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন, আর কোনো কারণ ছাড়াই আমাকে বিরক্ত করবেন না। এটা আমার একদমই পছন্দ নয়। ওকে ম্যাডাম, নো প্রবলেম, আমি আসছি। হ্যাভ এ গুড নাইট। বলতে বলতে নীল তার রুমে চলে আসে। তখন ছিল জুন মাসের মাঝামাঝি সময়। হঠাৎই দমকা হাওয়া বইতে শুরু করে। দেখতে দেখতেই বৃষ্টি শুরু হয়। বৃষ্টি আর বাতাসের বেগ এতটাই জোরে বইছিল, নীল একদম অনেকটা ভয় পেয়ে গেছিল। তাছাড়া নীল যে রুমটাতে ঘুমিয়েছে এটা সবার শেষে রুম। তারপর আর কোনো রুম নেই। একা একা আসলে যে কেউই ভয় পাবে। নীল তখন কোনো উপায় অন্তর না পেয়ে রুম থেকে বের হয়ে আর তখনই এসে দেখলো নেহার রুমে দরজাটা খোলা, বাতাসে এপাশ ওপাশ করছে নীল, কিন্তু নেহা বেঘরে ঘুমাচ্ছে। নীল তখন সাত পাঁচ চিন্তা না করেই রুমের ভিতরে ঢুকে গেল আর দরজাটা ভিতর থেকে লাগিয়ে দিল। কিন্তু এখন সে কি করবে? নেহা তো ঘুমোচ্ছে। তখন হঠাৎ তার মাথায় কি জানি চিন্তা আসলো। সে টুক করে নেহার কম্বলের ভিতরে ঢুকে গেল। তখন প্রায়ই সকাল হবে, ফজরের আজান দিয়ে দিচ্ছে। নেহা ফজরের নামাজ পড়বার জন্য ঘুম থেকে ওঠে, কিন্তু ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই সে নিজের উপর একটা ভারী বস্তু আবিষ্কার করলো। কিন্তু সেটা কি? সে অনেকটা ভয় পেয়ে যায়। তাই সে আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখে তার উপর কেউ একজন শুয়ে আছে। এটা দেখে সে তো আরো অনেক বেশি ভয় পেয়ে যায়। এই শুনছেন, এই কে আপনি? আপনি আমার রুমে আসলেন কি করে, আর আমার উপর শুয়ে আছেন কেন? উফ, সারা রাত ভয়ে ঘুমাতে পারিনি। এখন একটু ঘুমাতে দেন, চেঁচামেচি করবেন না, চুপচাপ শুয়ে থাকুন। গলার স্বর শুনে নেহা অনেকটা আন্দাজ করতে পারলো এটা নীল। কিন্তু নীল এখানে কিভাবে আসলো? এই ছেলেটার কি আসলেই চরিত্রের সমস্যা আছে? নেহা তখন ধাক্কা দিয়ে তার উপর থেকে ফেলে দিল নীলকে। তখনই ধরফর করে উঠে বসে আর বলতে থাকে, আই এম এক্সট্রিমলি সরি। আমি আসলে বুঝতে পারিনি ম্যাডাম। আসলে রাতে যে ঝড় এসেছিল আমি অনেকটাই ভয় পেয়ে আপনার রুমে চলে আসি, কিন্তু এখন যেটা হয়েছে সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আপনাকে প্রথম দেখাতেই আমার সন্দেহ হয়েছিল, কিন্তু আপনার চরিত্র এতটা খারাপ সেটা আমি ভাবতে পারিনি। কি জানি রাতে আপনি আবার আমার সঙ্গে উল্টাপাল্টা কিছু করেছেন কিনা। আমি তো আবার ঘুমালে দুনিয়ার খবর কিছু বলতে পারি না। না না ম্যাডাম, এত কিছু চিন্তা করার কোনো কারণ নেই। আমি চোর হলেও নিজের চরিত্র ঠিক রাখি। আপনার সঙ্গে ওইসব কিছুই আমি করিনি। উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। প্লিজ আপনি এই বিষয়টা কাউকে বলবেন না। কেন, আপনি কি ভেবেছেন আমি আপনার এই এত বড় একটা গরমে কথা ঢেকে? কখনোই না।
আমি আপনার পরিবারের সঙ্গে আমার পরিবারের কোনো আত্মীয়তাই হতে দেব না। আপনার চরিত্র খারাপ সেটা আমি আগেই বুঝেছিলাম, কিন্তু আপনি এতটা নীচ সেটা জানতাম না। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি বলে দেন, কোনো সমস্যা নেই। মান ইজ্জত আমার একার যাবে না, আপনারও যাবে। সো আমার কোনো ভয় নেই। যদি দেখি পরিচিতি খারাপ, তাহলে আমি সবাইকে বলে দেব আমি আপনাকে বিয়ে করব। ব্যাস, ঝামেলা চুকে যাবে। মগের মুল্লুক নাকি আপনি যা বলবেন তাই হবে? কখনোই না। আপনাদের মতো চরিত্রহীন, লম্পট, ইতর, বদমাইশ একটা ছেলেকে আমি কখনোই বিয়ে করব না। আপনার মতো বদমাইশ মার্কা ছেলেকে নিচের লাইফ পার্টনার বানানোর কোনো প্রশ্নই ওঠে না। ওকে মাই ডিয়ার সুইটার, তাহলে আমি এখন আসি, তা না হলে আবার বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়বে। আমাকে এই রুম থেকে বের হতে দেখলে সবাই নানান ধরনের প্রশ্ন করবে। আমি সেসব প্রশ্নের সম্মুখীন হতে চাই না। গুড মর্নিং অ্যান্ড টাটা, বাই বাই। বলতে বলতে নীল নেহার রুম থেকে বের হয়ে আসে। নেহা তখন বিছানা থেকে নেমে সোজা ওয়াশরুমে চলে যায়। তারপর অজু করে এসে ফজরের নামাজ আদায় করে নেয়। তারপর একটু হাঁটতে বের হয়, এটা তার প্রতিদিনকার অভ্যাস। হাঁটাহাঁটি শেষ করে যেই বাসায় ঢুকতে যাবে ওই সময় তার মা বলে, নেহা, আমাকে একটু রান্নার কাজে সহযোগিতা করতে হবে। আজকে তো বাসায় মেহমান আসছে, আমি একা একা সবটা সামলাতে পারবো না। তাই তুমি পারবে না ভালো কথা, কিন্তু তুমি আমাকে কেন বলছো আমি তোমাকে রান্নার কাজে কোনো সহায়তা করতে পারবো না? আমি তোমার বাড়ির কাজের লোক নই। আরে বাবা, তুই আমার সঙ্গে এভাবে কেন কথা বলছিস? আমি কি তোকে বলেছি নাকি যে তুই আমার বাড়ির কাজে মেয়ে? আমি তোর মা আর তুই আমার মেয়ে। তুই আমাকে সহযোগিতা করতেই পারিস। এখানে কাজের মেয়ে কথা থেকে আসছে। তাছাড়া একটা কথা, গতকাল থেকে আমি দেখছি তুই কেমন জানি হয়ে গেছিস। তোর কি হয়েছে? কোনো প্রবলেম হয়ে থাকলে আমাকে বল। আমার কোনো প্রবলেম কেন হতে যাবে? আমি পারবো না তোমাকে কোনো কাজে কোনো সহযোগিতা করতে। তুমি করো, না পারলে বাদ দাও। তাছাড়া আপু তো আছে, আপুকে কেন বলছে না তোমাকে সহযোগিতা করতে? আমার সামনে এক্সাম, আমার পড়াশোনা আছে, আমাকে কোনো কাজে ডাকবে না। হ্যাঁ মা, আমি তো আছি, আমি তোমাকে সহযোগিতা করছি, কোনো সমস্যা নেই। নেহার সামনে এক্সাম আছে, তার এখন পড়াশোনা করতে হবে, তার এখন কাজ করার সময় নেই। নেহা, তুই যা পড়তে বস, আমি মাকে সহযোগিতা করছি। মা চলো তো। তখন নেহা আর কিছুই না বলে সোজা নিজের রুমে চলে যায় আর পড়তে বসে। এদিকে তার মা আর বোন দুজনে মিলে সকালে নাস্তা বানানো শেষ করে। সবাই তখন ডাইনিং টেবিলে নাস্তা করার জন্য আসে। নেহা তখন নাস্তা করতে আসে না, তাই নেহার মা তার রুমে যায় তাকে ডাকতে। কি ব্যাপার নেহা, কি হয়েছে তোর? আমি তো তোর সমস্যাটা কি সেটাই বুঝতে পারছি না। তুই কি দয়া করে আমাকে খুলে বলবি কি হয়েছে তোর? দুদিন ধরে আমি শুধু তোর আচরণগুলো লক্ষ্য করছি। কই, আমার আবার কি হবে? আমার কিছুই হয়নি, আমি একদমই ঠিক আছি। আমাকে নিয়ে চিন্তা করার কিছুই নেই। আর আজ আমি নাস্তা করব না, ক্যান্টিন থেকে কিছু একটা খেয়ে নেব। আরে বাবা, তোর হয়েছেটা কি সেটা তুই আমাকে বল। 2 দিন ধরে তোকে দেখছি আমি এরকম করছিস। তুই তো সচরাচর বাহিরের খাবারই খাস না, তাহলে এখন আবার বলছিস তুই ক্যান্টিন থেকে কিছু একটা খেয়ে নিবি? মা, তুমি খুব ভালো করেই জানো অকারণে কথা বলা আমি একদমই পছন্দ করি না, আর তুমি এখন সেটাই করছো। তুমি আমাকে রাগিও না, তাহলে কিন্তু এর পরিমাণ খারাপ হবে। আমি যখন বলেছি আমি ক্যান্টিন থেকে কিছু একটা খেয়ে নেব, তার মানে আমার কথাই ঠিক, আর কিছু বলে কোনো লাভ হবে না। তুমি এখন দয়া করে এখান থেকে চলে যাও আর আমাকে আমার মতোই থাকতে দাও। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোকে কিছুই বলবো না। তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই কর, আমি আর তোকে কোনো কিছু জিজ্ঞাসা করব না। এই বলে নেহার মা রুম থেকে বের হয়ে চলে যায়। আর এদিকে নেহা রেডি হয়ে ভার্সিটি যাওয়ার জন্য বাসা থেকে বের হতে থাকে। এমন সময় পিছন থেকে নীল বলতে থাকে, আসলে ম্যাডাম, বাড়ির আর কেউ বুঝতে না পারলেও আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি। আমি খাবার টেবিলে ছিলাম বলে আপনি খাবার খেতে যাননি, তাই না? আমরা তো আজই চলে যাব একটু পরে। তাহলে আপনি কেন অযথাই খাবারের সঙ্গে রাগ দেখালেন বলেন তো? এই যে মিস্টার, বোঝা ভালো কিন্তু বেশি বোঝা ভালো নাই। আপনাকে কে বলেছে আমি আপনাদের জন্য খাবার টেবিলে যাইনি? আমার এক বান্ধবী ফোন করেছে, সে আজ আমাকে ট্রিট দেবে, তাই সকালে কিছু না খেয়ে যেতে বলেছে। ও তাই নাকি? তাহলে তো খুবই ভালো কথা। যদি কিছু মনে না করেন তাহলে কি আমিও আপনার সঙ্গে আসতে পারি? একদমই নয়। আপনি কেন আমার সঙ্গে যাবেন? আমি ভার্সিটি যাচ্ছি, সেখানে আমি পড়াশোনা করতে যাচ্ছি, প্রেম করতে নয় যে আমাকে আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। আমি আসছি, বাই। বলতে বলতে নেহা
বাসা থেকে বের হয়ে ভার্সিটির উদ্দেশ্যে চলে যায়। আর এদিকে কিছুক্ষণ পর নীল তার পরিবার নিয়ে নেহাদের বাড়ি থেকে চলে যায়। এরপর দেখতে দেখতে বেশ কয়েকদিন চলে গেল। ইতিমধ্যে বিয়ের দিন তারিখ ঘনিয়ে এসেছে, তাই বিয়ের শপিংও শুরু হয়ে গেছে। কেনাকাটা প্রায় হয়ে গেছে, শুধু বিয়ের বেনারসি আর শেরওয়ানিটা কেনা বাকি আছে। তাই রিমির শ্বশুরবাড়ি থেকে রিমিকে ফোন দিয়ে বলা হয়েছে রিমি যেন আজ নেহাকে নিয়ে একবার শপিং মলে যায়। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই রিমি নেহাকে ডাকতে গেছে। এই নেহা, তুই কিন্তু আজ ভার্সিটিতে যাস না। তোকে কিন্তু আজ আমার সঙ্গে শপিং মলে যেতে হবে। আজ বিয়ের বেনারসিটা কিনবো। আজ আমি তোর কোনো কথাই শুনবো না কিন্তু। না আপু, আমি তোর সঙ্গে যেতে পারবো না, কারণ আমি খুব ভালো করে জানি আজ দুলা ভাইয়ের সঙ্গে তার ফাজিল মার্কা ভাইটাও শপিং মলে আসবে। আমি ওই ফাজিল মার্কা ছেলেটার সম্মুখীন হতে চাই না। আরে তুই সবসময় এইভাবে বলিস কেন? নীলাকে সবসময় এরকম করে কথা বলিস কেন? তুই কি এমন খারাপ দেখতে পাস তার মধ্যে? আমি তো সেরকম কিছুই দেখতে পাই না। তুই দেখতে পাবি না তার কারণ তুই তো চোখে কাঠের চশমা পরে আছিস, তাই তোর চোখে সেসব কিছুই পড়বে না। ঠিক আছে, তুই যাচ্ছিস যা, আমি যেতে পারবো না। নেহা, আমি তোকে আগেই বলে দিচ্ছি, আমি একা একা যেতে পারবো না। তোকে আমার সঙ্গে যেতেই হবে। তুই যদি না যাস তাহলে কিন্তু আমি আম্মুর কাছে বলে দিলাম। আম্মুর কাছে বলে দেওয়া মানে বিশাল একটা ব্যাপার। আম্মু হাজারটা প্রশ্ন করতে থাকবে আর তাকে হাজারটা কৈফিয়ত দিতে হবে। তাই এর চাইতে দূরে থাকাই ভালো। তাই নেহা রিমিকে বলে, ঠিক আছে, আমি তোর সঙ্গে যাব। আম্মুকে বলার কোনো প্রয়োজন নেই। কখন যেতে হবে তার 1 ঘন্টা আগে বলিস, তাহলেই হবে। তোর দুলাভাই বাসা থেকে বের হওয়ার আগেই ফোন দিয়ে আমাকে জানাবে বলেছে তোকে নিয়ে রেডি হয়ে থাকতে। তারপর আমাদের বাসার সামনে থেকেই আমাদের নিয়ে যাবে। এই বলে রিমি নেহার রুম থেকে বের হয়ে যায় আর নিজের রুমে বসে বসে অপেক্ষা করতে থাকে কখন তার হবু হাজবেন্ড তাকে ফোন দেবে। এভাবে দেখতে দেখতে দুপুর 2টার মতো বাজে। তখনই রিমির ফোনে রিংটোনের আওয়াজ শোনা যায় আর রিমি দৌড়ে গিয়ে ফোনটি রিসিভ করে। হ্যালো। হাই রে মেয়ে, এই তো আমরা রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছি। তুমি নেহাকে নিয়ে রেডি হয়ে যাও। তোমাদের বাড়ি পৌঁছাতে আমাদের 1 ঘন্টার বেশি সময় লাগবে না। ওকে, ঠিক আছে, আমরা 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে নেব। আমি নেহাকে আগেই বলে রেখেছি আমাদের কোনো প্রবলেম হবে না। তোমরা চলে এসো। এই নেহা, তাড়াতাড়ি রেডি হয়ে নে। এই তো একটু আগেই তোর দুলাভাই ফোন করেছিল, তারা বেরোচ্ছে। ঠিক আছে, আমি রেডি, তুই রেডি হয়ে নে। প্রায় ঘন্টাখানেক পর নীল আর তার ভাইয়া সেখানে এসে পৌঁছায়। নীল গাড়ি ড্রাইভ করছিল আর ভাইয়া পিছনে বসা ছিল। গাড়ি দাঁড় করাতেই রিমি পিছনে গিয়ে বসে আর নেহাকে সামনে বসতে বলে। তখন নেহা বলতে থাকে, একদমই না, আমি এই ফাজিল মার্কা ছেলেটার সঙ্গে কিছুতেই বসবো না। দুলা ভাই, আপনি সামনে এসে বসেন, আমি আর আপু পেছনে বসি। আরে না, তুমি নিজের সঙ্গেই বসো। আমি আর তোমার আপু এখানে ঠিকই আছি। তাছাড়া এটা আমাদের প্রথম জার্নি, আমরা দুজনে একসঙ্গেই বসি। হ্যাঁ নেহা, তো দুলাভাই একদম ঠিক কথাই বলেছে। বিয়ের আগে তো এটাই আমাদের প্রথম আর শেষ বাহিরে বের হওয়া। আমরা দুজনে একসঙ্গে বসি। তুই একটু প্লিজ নীলের সঙ্গে মানিয়ে নে। তখন নেহা আর কোনো উপায়ান্তর না পেয়ে নীলের পাশের সিটেই বসে। অতঃপর নীল তার ভাইয়া রিমি আর নেহাকে নিয়ে রওনা দেয় শপিং মলের উদ্দেশ্যে। রিমি আর তার হবু হাজবেন্ড গাড়িতে বসে বসে অনেক গল্প করছিল আর এদিকে নীল গাড়ি ড্রাইভ করছে আর তার পাশের সিটে নেহা চুপচাপ বসে আছে। নীরবতা ভেঙে নীল হঠাৎ বলে উঠে, কি ব্যাপার ম্যাডাম, চুপ করে বসে আছেন? আপনি কি এখন আমার উপর রেগে আছেন? আমি কি এত বড় অন্যায় করে ফেলেছি? আমার সঙ্গে একবারও কথা বলা যায় না? আমি কোনো কারণ ছাড়া কারোর সঙ্গে কথা বলতে একদমই পছন্দ করি না, আর এই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলার মতো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। আমি জীবনেই প্রথমবার শুনলাম একজন মানুষ আরেকজন মানুষের সঙ্গে কথা বলতে, তার জন্য নাকি নির্দিষ্ট কোনো কারণের প্রয়োজন আছে। সত্যি আমি আপনার মতো মানুষ জীবনে এই প্রথমবার দেখছি। এর আগে কোনো দিনও দেখিনি যে কোনো মানুষের সঙ্গে কথা বলতে হলে কোনো নির্দিষ্ট কারণের প্রয়োজন হয়। আমি আপনার আত্মীয় হতে চলেছি, আপনি আমার ভালো বন্ধু, খোঁজ খবর নিতেই পারেন। এক্সকিউজ মি মিস্টার, আপনি এমন কেউ না যে আমার পার্সোনাল কোনো আত্মীয় হতে যাচ্ছেন যার সঙ্গে আমাকে কথা বলতেই হবে। আপনাদের আত্মীয়তা হতে চলেছে আমার ফ্যামিলির সঙ্গে, সো আপনি আমার ফ্যামিলি রিলেটেড। হ্যাঁ,
সে না হয় বুঝলাম, কিন্তু তাই বলে একটা মানুষের সঙ্গে দীর্ঘ 20 মিনিট ধরে বসে আছেন, তার সঙ্গে একটা কথা বলছেন না, এটা কি কোনো মানুষের কাজ হতে পারে? পিছনে ফিরে একবার দেখুন, আপনার বোন আর আমার বাড়ি দুজনে কিভাবে চুটিয়ে প্রেম করছে। তা আমি দেখতেই পাচ্ছি, আপনাকে বলে দিতে হবে না। তারা কয়দিন পরেই বিয়ে হতে চলেছে। তারা প্রেম করবে না তো কি আপনি প্রেম করবেন নাকি? আপনি যদি একবার আমাকে চান্স দিতেন তাহলে আমি সেই চেষ্টা করে দেখতেই পারতাম। আপনি কিন্তু মেয়ে হিসেবে অতটাও খারাপ না, আপনার পিছনে ট্রাই করা যেতে পারে। কথাটা নীল আস্তে আস্তে বলছিল, তাই নেহা ঠিকভাবে বুঝতে পারেনি। তাই সে নীলকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আপনি কি ভিড় করে কিছু বলছিলেন নাকি? আমি আসলে আপনার কথাটা বুঝতে পারিনি, যদি আর একবার বলতেন। না, আমি আসলে আমার পার্সোনালি একটা বিষয় নিয়ে ভাবছিলাম, আপনাকে কিছু বলিনি। তাছাড়া আমি আপনাকে নিয়ে কি বা বলবো, আপনি তো আর আমার সঙ্গে কোনো কথাই বলবেন না বলে ঠিক করে রেখেছেন। যখন আপনি খুব ভালো করেই জানেন আপনার সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই, তাহলে আপনি অযথা এইভাবে পেঁচাল কেন পারছেন বলুন তো? চুপচাপ গাড়ি চালান। নীল তখন বুঝতে পারলো নেহার সঙ্গে এখন আর বেশি কথা বললে হয়তো নেহা রেগে যেতে পারে আর গাড়ির মধ্যে উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারে। তাই সে আর কোনো কথা না বলে চুপচাপ গাড়ি চালাতে লাগলো। তাদের 40 মিনিটের মতো সময় লাগলো শপিং মলে এসে পৌঁছাতে। তারপর রিমি আর তার হবু হাজবেন্ড শপিং মলের ভিতরে ঢুকে গেল। এদিকে নেহা আর নীল বাইরে একটা কফি শপে বসেছে। আমি তো কোল্ড কফি খাবো, আর আপনি? এত টেনশন করার কিছুই নেই, আপনার যা ইচ্ছে আপনি তাই খেতে পারেন। বিলটা আমি পে করে দেব, আর আমি কিছু খাবো না। আমি আপনাকে কখন বললাম যে আপনাকে বিয়ে করতে হবে? বিয়ে করার মতো যথেষ্ট অ্যামাউন্ট আমার কাছে নেই। জিজ্ঞাসা করলাম আপনি কি খাবেন। আমার মনে হয় সব সময় একটু বেশি বেশি চিন্তা না করলে আপনার রাতে ঠিকমতো ঘুম হয় না। যাই হোক, বাদ দিন, কি খাবেন সেটাই বলুন। নেহা তখন বলে সে কিছুই খাবে না। তাই নীল বাধ্য হয়ে নিজের জন্য একটা কফি অর্ডার করে। খাওয়া শেষ হলে কফি শপ থেকে বের হয় আর বাইরে তার ভাইয়া ভাবির জন্য অপেক্ষা করতে থাকে। এমন সময় রিমি নেহার মোবাইলে কল করে। কি রে নেহা, তোকে কি আমি নিয়ে এসেছি বাইরে বসে থাকার জন্য নাকি? একটু ভিতরে আয়, আমি বেনারসিটা চুজ করতে পারছি না, তুই একটু চুজ করে দিবি প্লিজ। বিয়ে করবে তুই? তাহলে আমাকে কেন এইসব কিছুর মধ্যে জড়াচ্ছিস? আমি পারবো না, তোরটা তুই পছন্দ করে কিনে নে, আমাকে এই সব কিছুর মধ্যে জড়াস না প্লিজ। নেহা, তুই এইভাবে কথা বলছিস কেন? তোর কথা শুনে মনে হচ্ছে তুই আমার কেউ হোস না, আমি খুব দূরের একজন কেউ। আরে না আপু, আমি তোকে কথাটা ওইভাবে বলতে চাইনি, তুই মনে কষ্ট দিস না। তাহলে চুপ করে শপিং মলের ভিতরে চলে আয়, লক্ষ্মী বোন আমার। আর কোনো কথা আমি শুনতে চাই না, আমার বিয়ের বেনারসিটা তোর পছন্দের মতোই কেনা হবে। নেহা আর কোনো উপায়ান্তর খুঁজে পেল না। সে বাধ্য হয়ে শপিং মলের ভিতরে গেল এবং তার বোনের বেনারসিটা পছন্দ করে দিল। পাশেই নীল দাঁড়িয়েছিল। তখনই সে হঠাৎ বলতে লাগলো, না, একদমই না, আমার ভাবির জন্য এই বেনারসিটা আমি নেব না, আমি নীল রঙের বেনারসি নেব। দেখ নীল, একদমই ফাজলামো করবি না। এতক্ষণ তুই কোথায় ছিলি? তাহলে এতক্ষণ ধরে কাপড় চুজ করলি না কেন? এখন নেহা যখন ঠিক করেছে লাল রঙের এটা নেবে, তখন এটাই নেওয়া হবে। তাছাড়া তুই যেটার কথা বলছি সেটা আমারও পছন্দ হচ্ছে না। এটা দেখতে খুবই সুন্দর এবং তোর ভাবিকে খুব সুন্দর মানাবে, তাই এটাই নেওয়া হবে। ভাইয়ের কাছ থেকে এই কথা শুনে মুহূর্তের মধ্যেই নীলের ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে গেল। এদিকে তাদের কেনাকাটা শেষ হলে নীলের ভাইয়া নীলকে বলে, আমাদের কেনাকাটা শেষ, এবার চল তোদেরকে কিছু কিনে দেই। আমার কিছু লাগবে না, তোমাদের কেনাকাটা শেষ হলে বের হও, আমার শরীরটা খারাপ লাগছে, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, বাসায় যাব। একটা থাপ্পড় মেরে তোর সব দাঁত ফেলে দেব। তুই কি ভেবেছিস আমি কিছুই বুঝি না? আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি তুই কিসের জন্য এমন করছিস। এখনো নিজের এসব হেয়ালি ছাড়তে পারলি না, তাই না? ঠিক আছে, এখন চুপচাপ ওদিকে চল, নেহাকে একটা শাড়ি আর তোকে একটা পাঞ্জাবি কিনে দেই। বলতে বলতে তারা সবাই মিলে অন্য দোকানে চলে গেল আর সেখান থেকে কেনাকাটা শেষ করে শপিং মল থেকে বের হলো। তখনই নীলের ভাইয়া নীলকে বলে, নীল, তোকে একটা কাজ করতে হবে। তুই নেহাকে বাসা পর্যন্ত পৌঁছে দিবি আর এই শপিংগুলো তোর সাথে নিয়ে যা। আমি তোর ভাবিকে নিয়ে একটু বের হব, আমাদের ফিরতে রাত হবে। তুই কিন্তু নেহাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর বাসায় যাবি।
আমি বুঝতে পারছি না তুমি শুধু শুধু আমাকে ঝামেলায় কেন ফেলতে চাইছো। তোমার শালিকে তুমি বাসায় পৌঁছে দাও, আমি পারবো না। প্রয়োজন হলে গাড়ি নিয়ে যাও, আমি অটো কিংবা রিক্সায় করে বাসায় চলে যাব। একদম চুপ কর। তোকে যেটা করতে বলেছি তুই সেটাই কর। নেহাকে বাসা পর্যন্ত পৌঁছে দিবি, তারপর বাসায় যাবি। এর আগে আমি তোর কোনো কথাই শুনতে চাই না, এটাই শেষ কথা। ঠিক আছে, যেখানে আমার কথার কোনো মূল্যই নেই সেখানে কথা বলে লাভ কি? ম্যাডাম চলুন আমার সঙ্গে। আমি তো খুব সুন্দর একটা চাকরি পেয়েছি, তাই না? আপু, তোর দেবরকে বলে দে আমাকে এত কথা না শোনালে আমি নিজে নিজেই বাসা পর্যন্ত চলে যেতে পারবো। তোর দেবরের আমাকে গার্ড দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে কোনো প্রয়োজন হবে না। এই কথা শুনে রিমি কিছু একটা বলতে চাইছিল, কিন্তু তার হবু হাজবেন্ড তাকে বাধা দিয়ে নেহাকে বলতে থাকে, আরে না, এটা তুমি কি বলছো? এটা কখনোই হয় নাকি? তুমি তোমার আপুর সঙ্গে এখানে এসেছো আর এখন একা একা বাসায় যাবে, এটা দেখতে খারাপ লাগবে। আমি যেটা বলেছি সেটাই হবে। নীল তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। আর নীল, তোকে আমি একটা কথা বলেছি, সেখানে তুই এত কথা কেন বলছিস বলতো? আমি আবার এত কথা কোথায় বললাম? আমি তো শুধু এটাই বলেছি যে সুন্দর একটা চাকরি পেয়েছি। এখানে আবার আমি দোষের কি বললাম আমি তো বুঝতে পারছি না। এইসব প্যাচাল এখন বাদ দাও তো, যেটা করার সেটাই করো। তুমি নেহাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে চলে যেও। নেহা, চুপচাপ গিয়ে গাড়িতে বস। নেহা তখন কোনো কথা না বলে চুপচাপ গাড়িতে গিয়ে উঠল। নীল তখন কিছু একটা বলতে চাইলেও বলল না, চুপচাপ মুখটা বন্ধ করে সেখান থেকে চলে গেল। নেহা গাড়ির পেছনের সিটে বসেছে আর নীল গাড়ি ড্রাইভ করছে। মাঝ রাস্তায় এসে হঠাৎ নীল নেহাকে বলে, ম্যাডাম দয়া করে সামনে এসে বসুন। আপনি পিছনে বসে আছেন আর আমি ড্রাইভ করছি, এটা থেকে যে কেউ বলবে আমি আপনার ড্রাইভার। আর আমি যদি সামনে এসে বলি তাহলে সবাই এটা ভাববে যে হয়তো আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয়তো হাজব্যান্ড ওয়াইফ। তো যেখানে আছি সেখানেই ঠিক আছি। আপনি মুখটা বন্ধ করে গাড়ি চালানোর আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিন। আচ্ছা আপনি এমন কেন বলেন তো? সব সময় রুট করে কথা বলেন কেন? একটু মিষ্টি করে কথা তো বলতে পারেন। সম্পর্কে তো আপনি আমার বেআইনি হবেন। আপনার চেহারা তো কত মিষ্টি, একটু মিষ্টি করে কথা বললে সমস্যাটা কোথায়? আপনাকে বললাম তো আমি মিষ্টি করে কথা বলতে পারি না। তাছাড়া আপনার সঙ্গে এত বেশি কথা বলার প্রয়োজন আছে বলেও আমি মনে করি না। নেহার কথা শুনে নীল খুব ভালোভাবে বুঝতে পারলো নেহা তার সঙ্গে কথা বলতে ইচ্ছুক নয়, তাই সে আর কথা বাড়ালো না, চুপচাপ গাড়ি চালাতে লাগলো। তারপর নেহাকে তার বাসার সামনে নামিয়ে দিল। নেহা কোনো কথা না বলেই বাসার ভিতরে চলে যাচ্ছিল, তাই নীল আবারও পিছন থেকে ডেকে বলল, অপরিচিত কাউকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিলে অন্তত এক কাপ চা অফার করে। আমি আপনার পরিচিত আর আত্মীয় হতে চলেছি, তারপরও আপনি আমাকে কিছুই বললেন না। আই এম সো সরি। ভেতরে আসুন, মাকে বলছি আপনাকে চা করে দিতে। আপনি এক্ষুনি আবার টিউশনিতে যেতে হবে। না থাক, আপনি যখন নিজে করে দিতে পারবেন না তাহলে আর একজনকে আর প্যারায় ফেলানোর কোনো প্রয়োজন নেই। আমি আসছি, আল্লাহ হাফেজ। তখন নেহা আর কোনো কথা না বলেই বাসার ভিতরে ঢুকে গেল। আর নীল শুধু পিছন থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। মেয়ে মানুষের ব্যবহার এমন রুড হতে পারে এটা তার জানা ছিল না। হ্যাঁ, যাই হোক, তারপর নীল হতাশ মনে নিজের বাসার দিকে রওনা হয়। বাসায় এসে পৌঁছাতে প্রায় 25 মিনিটের মতো সময় লাগে। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই তার মা এসে দরজা খুলে দেয়। তাকে একা দেখে বলে, কি ব্যাপার, তুই একা এলি কেন? তোর ভাইয়া কোথায়? ভাই আবার কোথায় থাকবে? সে ভাবিকে নিয়ে একটু বের হয়েছে আর আমাকে বাসায় পাঠিয়ে দিয়েছে। আমার তো আর বউ নেই, আমি কাকে নিয়ে বের হব? ফাজিলের হাড্ডি একটা, তুইও বিয়ে করে নে, তাহলে তোর বউ হয়ে যাবে। তাহলে আর অন্যের বউ দেখে তোকে আফসোস করতে হবে না। এটার যদি বন্দোবস্ত তোমরা করে না দাও তাহলে আমি কি করে করব বলো? আমি যে তোমার বড় ছেলের হবু শালিকাকেই পটাতে পারলাম না, সেখানে অন্য মেয়ে তো অনেক দূরের কথা। তাই নাকি? নেহাকে তোর পছন্দ হয়েছে নাকি? শোন, একটা কথা বলি, নেহা কিন্তু আসলেই দেখতে খুব মিষ্টি আর খুব ভালো একটা মেয়ে। তুই যদি অনুমতি দিস তো আমি নেহার ব্যাপারে তার বাবার সঙ্গে কথা বলি। না মা, সেটার কোনো প্রয়োজন হবে না। যেই মেয়েকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার পর এক কাপ চা পর্যন্ত অফার করে না, সেই মেয়েটাকে বিয়ে, এটা তো অকল্পনীয়। যাই হোক, এই নাও প্যাকেটগুলো, এখানে সব কিছুই আছে। আমি রুমে গিয়ে বিশ্রাম করব, আমায় কেউ ডাকাডাকি করো না।
এরপর নীল নিজের রুমে চলে গেল। এভাবে দেখতে দেখতে বিয়ের দিন তারিখ নিয়ে এলো। আজ বিয়ের শুভ কাজ সুসম্পন্ন হয়েছে। রিমিকে নীলদের বাড়িতে নিয়ে আসা হয়েছে, আর সেই সঙ্গে রিমির সঙ্গে তার বোনও এসেছে। এদিকে বাসর ঘর সাজানোর দায়িত্ব পড়েছিল নীলের উপর, তাই সে নিজের হাতে সুন্দর করে নিজের ভাইয়া আর ভাবির জন্য ঘর সাজাচ্ছিল। এমন সময় নেহা সেখানে এসে উপস্থিত হয়। এটা ঘর নাকি জঙ্গল? এমন ভাবে সাজাচ্ছে দেখে মনে হচ্ছে আফ্রিকার জঙ্গলটাকে এইখানে তুলে এনেছে। এই যে ম্যাডাম, ঠিক করে কথা বলুন। আমি যেমন পারছি তেমন করছি। আপনার যদি আমার কাজ পছন্দ না হয় তাহলে নিজে করে নিন, আমাকে কথা শোনাতে আসবেন না একদম। দায়িত্বটা যদি আমাকে দেওয়া হতো তাহলে আমি সঠিকভাবে পালন করতাম, আর যেটাকে দেখলে একটা ঘর বলে মনে হয় সেই রকম করে সাজাতাম, জঙ্গল বানাতাম না। এইভাবেই কথা কাটাকাটি হচ্ছিল নীল আর নেহার মধ্যে। তখনই নীলের ভাইয়া সেখানে এসে উপস্থিত হয়। তাদের দুজনের কথা কাটাকাটি শুনতে পায় আর বলে, কি ব্যাপার, কি হয়েছে? এখানে কি নিয়ে এত কথা কাটাকাটি হচ্ছে? ভাইয়া, তোমাকে আমি আগেই বলেছিলাম আমি তোমাদের বাসর ঘর সাজাতে পারবো না। আমি যদি তোমাদের বাসর ঘর সাজাই তাহলে তোমাদেরই কারোরই আমার সাজানো পছন্দ হবে না। তারপরও তুমি বললে আমাকেই করতে, আর এখন আমাকে কথা শুনতে হচ্ছে। ও, এটা নিয়ে এত কথা কাটাকাটি হচ্ছে। আচ্ছা, আমি দেখছি। হায় আল্লাহ, এই নীল, এটা তুই কি করেছিস? এটা তো দেখতে একদম জঙ্গলের মতো লাগছে। আমি তো ভেবেছিলাম তুই খুব ভালো করে সাজাবি। তাছাড়া তুই তো আর ছোট বাচ্চা নস, সবকিছু তোকে বুঝিয়ে দিতে হবে। এটা তুই কি করছিস বল? আমি যেমন পেরেছি তেমন করেছি। তোমাদের আগেই বলেছিলাম আমি পারবো না, তারপরও তোমরা বললে আমাকেই করতে। তো আমার কি দোষ? এখন যদি আমার কাছে তোমাদের পছন্দ না হয়ে থাকে তাহলে তোমাদের কাছে তোমরা নিজেরাই করো। আমাকে কেন অযথাই আমাকে ডেকে এনেছো বলো? ঠিক আছে, তুই যা, তোকে কিছুই করতে হবে না। নেহা, তুমি পারবে এটা করতে, নাকি আমাকে ডেকোরেশনের লোককে আবার কল করতে হবে? না দোলা ভাই, সেটার কোনো প্রয়োজন হবে না, আমি করে দিচ্ছি। আমি তো আর আপনার ভাইয়ের মতো অকর্ম নই, আমি সবকিছুই করতে জানি। আপনার কোনো চিন্তা নেই, আপনি একটু বাইরে গিয়ে বসুন, আমি 1 ঘন্টার মধ্যে সব রেডি করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি জানি তুমি পারবে, আর তোমার উপর সেই বিশ্বাস আছে আমার। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমরা বাহিরে অপেক্ষা করছি। আর হ্যাঁ, একটা কথা তোমাকে বলে দিচ্ছি, যদি তোমাদের সাজানোটা আমাদের পছন্দ হয় তাহলে কিন্তু তোমার জন্য স্পেশাল সারপ্রাইজ আছে। ওকে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এই বলে নেহা কাজ করতে শুরু করে, আর তার দুলাভাই ঘরের বাইরে চলে যায় 1 ঘন্টা পর দুলাভাই ঘর সাজানো শেষ হয়েছে কিনা সেটা দেখতে। আর শেষে রুমে এসে তো একদমই অবাক, নেহার হাতের ছোঁয়া পেয়ে রুমটা যেন একদম স্বর্গীয় শোভা দিচ্ছে। তার দুলাভাই তো বলেই ফেললো, ও মাই গড নেহা, তোমার হাতে জাদু আছে বলতে হয়। সত্যি তুমি যেটা করেছো আমার কল্পনার অতীত। এবার তুমি তোমার চোখটা বন্ধ করো আর তোমার সারপ্রাইজটা নাও। নেহাও তখন অপেক্ষা করছিল তার দুলাভাই থেকে কি সারপ্রাইজ দেয় সেটা দেখার জন্য, তাই সে চোখ বন্ধ করে হাত পাতে। তখনই তার দুলাভাই তার হাতে তুলে দেয় লক্ষ টাকার একটি ডায়মন্ড নেকলেস। চোখ খুলে তো নেহা একদমই হতবাক। আরে দুলা ভাই, এটা তো ডায়মন্ডের নেকলেস, এটার তো অনেক দাম। আপনি নিশ্চয়ই এটা আপুর জন্য এনেছেন, আমার সাথে ফান করছেন তাই না? না শালিকা, একদমই তা নয়। এটা আমি তোমার জন্যই এনেছি, তোমার আপুর জন্য অন্য কিছু রয়েছে। রূপাকে তো আমি আগেই বলেছিলাম তোমার সাজানো যদি আমার পছন্দ হয় তাহলে তোমাকে আমি একটা স্পেশাল সারপ্রাইজ দেব, আর এটাই তোমার সেই স্পেশাল সারপ্রাইজ। এবার বলো আমার সারপ্রাইজটা তোমার কেমন লেগেছে? একদম অসাধারণ, সত্যি হবে কল্পনাও করতে পারিনি আপনি আমাকে এত দামি আর এত সুন্দর একটা নেকলেস গিফট করবেন। দুলা ভাই, থ্যাংক ইউ সো মাচ, এন্ড ইউ আর দ্য বেস্ট। ওকে, হয়েছে, আর কিছু বলতে হবে না। এখন তুমি একটা কাজ করো, তোমার আপুকে আমার কাছে পৌঁছে দাও, তাহলেই তোমার দায়িত্ব শেষ। ওকে দুলা ভাই, কোনো সমস্যা নেই, আপনি 2 মিনিট ওয়েট করুন, আমি এক্ষুনি আপুকে নিয়ে আসছি। বলতে বলতে নেহা সেখান থেকে চলে যায় আর তার আপুকে নিয়ে চলে আসে। আপুকে রুমে পৌঁছে দিয়ে বলে, থ্যাঙ্কস ফর দ্য গিফট এন্ড হ্যাভ আ গুড নাইট। অতঃপর নেহা নীলের মায়ের সঙ্গে ঘুমোতে চলে যায়। এরপর চলে গেল আরো 2 দিন। আজ রিমি বাবার বাড়িতে যাবে দিরাগমনে, তাই সকালে ঘুম থেকে উঠে সবাই রেডি হচ্ছে। তখনই নীল তার মাকে বলে, মা, আজকে চলে যেতে হবে, অফিস থেকে ফোন এসেছে, কিছু একটা সমস্যা হয়েছে, তাই আমাকে যেতে হবে। এটা তুই কি বলছিস? আজকে তো তোর ভাবির সঙ্গে তাদের বাড়িতে যাওয়ার কথা ছিল, তাহলে এটার কি হবে? মা, তুমি ভাবিকে
একটু বুঝিয়ে বলে দাও আমার যাওয়া হবে না। ভাবি যেন মন খারাপ না করে। আমি নেক্সট টাইম যখন আসবো তখন যাব। আমাকে আজকেই চলে যেতে হবে, তা না হলে প্রবলেম হতে পারে। আচ্ছা ঠিক আছে, তুই যদি না যেতে পারিস তাহলে তো আর জোর নেই। আমি তোর ভাবিকে বলছি, আর তুই কখন যাবি সেটা আমাকে বল, আমি তোর লাগেজ গুছিয়ে দিচ্ছি। হ্যাঁ তাই কর। আমি ঘন্টাখানেকের মধ্যে বের হব, কারণ আমাকে আগামীকাল অফিস করতে হবে। এরপর সেদিনের নীল বাড়ি থেকে চলে আসে, তারপর চলে যায় অনেক দিন। এর মধ্যে অফিসের কাজ সামলে আর বাড়ি ফেরা হয় না। আজ 3 মাস পর নীল ছুটি নিয়ে বাড়িতে এসেছে, আর বাড়িতে আসার পর যা হলো তা তো আপনারা নিজের চোখেই দেখলেন। নেহা তো রাগ দেখিয়ে বাড়িতে চলে গেল। চলুন দেখি তারপর কি হয়। নেহা চলে যাওয়ার 2 দিন পর বিকাল বেলা সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছিল। তখনই হঠাৎ একটা কথার ছলে নীলের মা নীলকে বলে, নীল তুই তো বলছিলি নেহাকে তোর পছন্দ হয়, আর এইবার তো তুই 1 মাসের ছুটিতে দেশে এসেছিস। তুমি যদি অনুমতি দাও তো আমি নেহার বাবার সঙ্গে নেহা আর তোমার বিয়ের বিষয়ে কথা বলি। মা শোনো, যদিও নেহাকে আমার পার্সোনালি পছন্দ হয়, কিন্তু নেহার যা চরিত্র, মানে সে আমার সঙ্গে যেরকম আচরণ করে, তোমার কি মনে হয় সে আমাকে বিয়ে করতে রাজি হবে? সে বিষয় নিয়ে তোমাকে চিন্তা করতে বলিনি, যে বিষয়টা আমি ভেবে দেখব। তাছাড়া আমরা যতদূর জানি নেহা তার বাবা মায়ের বাধ্য সন্তান। তার বাবা যদি তাকে কিছু বলে সে কখনোই সে বিষয়ে না বলবে না। তাই আমার বিশ্বাস আমি যদি নেহার বাবার সঙ্গে কথা বলি, নেহার বাবা আমাকে ফেরাবে না। আর নেহার বাবা যদি রাজি থাকে তাহলে নেহা অমত হওয়ার কোনো কারণই নেই। ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো। আমার নেহা কেন, অন্য কাউকে বিয়ে করতেও কোনো প্রবলেম নেই, কারণ আমি পার্সোনালি কাউকে বিয়ে করব বলে কথা দেইনি বা সেরকম কোনো সম্পর্কেও জড়িত নই। তখন নীলের মালিককে বলে, আছে ঠিক আছে, তোকে চিন্তা করতে হবে না। আমি আগামীকালকেই একবার তোদের বাড়িতে যাব আর নেহার বাবার সঙ্গে কথা বলবো, আর তোর ভাবি কেউ সঙ্গে নিয়ে যাব। তোর ভাবির তো অনেকদিন ধরে বাবার বাড়িতে যাওয়া হয় না, তাই ভাবছি তোর ভাবিকে রেখে আসবো। এটা তুমি কি বলছো? আমি এতদিন পর দেশে আসলাম আর এখন ভাবি আমাকে রেখে বাবার বাড়ি চলে যাবে? এটা আমি মেনে নেব না। ভাবিকে বাড়িতেই থাকতে হবে। আমি চলে যাওয়ার পর না হয় ভাবি বাবার বাড়িতে গিয়ে অনেক দিন থাকবে। হ্যাঁ মা, নীল একদম ঠিক কথাই বলেছে। আমি এখন যাব না, আপনি একাই যান, আর বাবাকে আমি ফোন দিয়ে সব বলে দেব। তখন আর কেউ কোনো কথা বলে না, যে যার মতো নিজেদের রুমে চলে গেল। এর পরের দিন সকাল হতে না হতেই নীলের মা রেডি হয়ে নেহাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ক্রিং 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 ক্রিং। আরে আন্টি, আপনি এত সকালে? কিছু হয়েছে নাকি? আরে না, কিছু হতে যাবে কেন? আর কিছু হলেই কি তোমাদের বাড়িতে আসতে হবে? তা না হলে কি আসতে নেই নাকি? না আন্টি, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আপনি তো সচরাচর আমাদের বাড়িতে আসেন না, আর আজকে হঠাৎ করে সকালবেলা আমাদের বাড়িতে চলে আসলেন। সবে তো সকাল 10টা বাজে, তাই বললাম আর কি। আল্লাহ, আসলে তুমি হয়তো শুনোনি, রিমি গতকাল কি তোমার বাবাকে ফোন দিয়ে কিছু বলেছে? আর আমি আসবো, আর একটা দরকারি এসেছি, ভেতরে চলো, তারপর তোমাকে সব বলছি। হ্যাঁ আন্টি, শিওর। প্লিজ ভেতরে এসে বসুন। আমি আসলে ভুলেই গেছিলাম, ভেতরে এসে বসুন, তারপর কথা বলি। আন্টি, আপনি বয়ফ্রেন্ড? আন্টি আপনি বসেন, আমি আপনার জন্য নাস্তার বন্দোবস্ত করি। কারণ আমার মনে হয় আপনি খুব সকালে বাসা থেকে বের হয়েছেন, আপনার নাস্তা করা হয়নি। আপনি জাস্ট 10 মিনিট বসুন, আমি আপনার জন্য নাস্তা বানিয়ে আর আব্বুকেও বলি আপনি এসেছেন। আসসালামু আলাইকুম বিয়ান সাহেবা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। আপনাদের কি অবস্থা? আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় ভালোই আছি। গতকাল রিমি আপাকে ফোন করেছিল, সে আমাকে বলল আপনি আসবেন কোনো একটা বিষয়ে আমার সঙ্গে কথা বলতে। তো বলুন, আপনি কি বলতে চান? হ্যাঁ, আসলে দেখুন, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে একদমই পছন্দ করি না, তাই আপনাদেরকেও খোলাসা করে বলছি। আপনার ছোট মেয়ে মানে নেহা মামুনিকে আমার ছোট ছেলে নীল পছন্দ করে। যদিও সে ব্যাপারটা নেহা মামুনির কাছ থেকে কোনো রিপ্লাই পাওয়া যায়নি,
তাই আমি এই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। ও আচ্ছা, এই ব্যাপার। আমি এতক্ষণে বিষয়টা বুঝতে পেরেছি। যাই হোক, আমরা বিকেলে এ বিষয়ে কথা বলি। এখন আপনি বসুন, আমার অফিসে একটু কাজ আছে, আমাকে এখন একটু বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আন্টি, এই নাও তোমার নাস্তা। আমি সম্পূর্ণটাই তোমার জন্য নিজ হাতে বানিয়ে এনেছি। ওহ তাই নাকি? আচ্ছা ঠিক আছে, দাও আমি টেস্ট করে দেখি তুমি 10-এ কত পাও। এই বলে নীলের মা নেহার হাত থেকে নাস্তার প্লেট নেয় আর খেতে শুরু করে। খাওয়া দাওয়া শেষ হলে নীলের মা নেহার মায়ের সঙ্গে বসে গল্প করতে থাকে। নেহা নিচের রুমে চলে যায়। এভাবেই দেখতে দেখতে সেই দিনের দিনটাও চলে গেল। বিকেল বেলা নীলের মা ড্রয়িং রুমে বসে নেহার বাবার জন্য অপেক্ষা করছিল। বিকেল প্রায় 4টার মতো হবে, তখন নেহার বাবা বাসায় আসে। তারপর ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বলে, তো বিয়ান সাহেবা, যেটা বলছিলেন, আসলে দেখুন, নেহার পড়াশোনা এখনো শেষ হয়নি। নেহা পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে চায়, তারপর বিয়ে শাদী নিয়ে চিন্তা ভাবনা করব। আপনি সে ব্যাপারে কোনো চিন্তা করবেন না। আপনার বড় মেয়ে তো আমার বাড়িতেই আছে, তাকে কিভাবে রেখেছি সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। তো ছোট মেয়ের ব্যাপারে চিন্তা করার কোনো কারণ নেই। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এবং নিশ্চিন্ত মনে নেহা মামুনিকে আমার ছেলের হাতে তুলে দিতে পারেন। আপনার মেয়েকে আমরা আমাদের বাড়িতে নিশ্চয়ই কাজের মেয়ে বানিয়ে রাখবো না, সেটা আপনি খুব ভালো করেই জানেন। তাই চিন্তা করার কোনো দরকার নেই। শোন, উনি একদম ঠিক কথাই বলেছেন। আমার নীলের চাইতে উপযুক্ত ছেলে নেহার জন্য খুঁজে পাবো না। তাই আমার মনে হয় নেহাকে নীলের সঙ্গে বিয়ে দেওয়াটাই উচিত। আচ্ছা ঠিক আছে, তারপরেও আমরা একবার নেহার সঙ্গে কথা বললে নেই। তার মতামতটাও তো জানার প্রয়োজন আছে। যদিও আমার মেয়ে কখনোই আমার মতের বিরুদ্ধে কিছু বলবে না, তারপরেও তাকে জানিয়ে দেওয়াটা উচিত। আচ্ছা ঠিক আছে, আপনি আজকে নেহা মামুনির সঙ্গে কথা বলুন, আমি আগামীকাল ফোন করব। আজ তাহলে চলি। এই বলে নীলের মানে তাদের বাড়ি থেকে চলে গেল। আর সেদিন রাতের বেলা নেহার বাবা তাকে নিজের রুমে ডেকে নেয় আর সবকিছু খুলে বলে। সবকিছু শুনে নেহা তার বাবাকে বলে, বাবা, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এই ছেলেটার চরিত্র সমস্যা আছে। আমি এই ছেলেটাকে কোনোভাবেই বিয়ে করব না। তোমরা প্লিজ এই সম্বন্ধ ফিরিয়ে দাও। না, একদমই নয়। তুই যদি অন্য কাউকে পছন্দ করতে থাকিস তাহলে আমরা বিষয়টা ভেবে দেখতাম যে তুই অন্য কাউকে পছন্দ করিস, কিন্তু তুই তো পার্সোনালি কোনো ছেলে কেউ পছন্দ না, তাহলে তোকে নীলকেই বিয়ে করতে হবে। নীল তোর জন্য একদম পারফেক্ট, তোকে নীলকেই বিয়ে করতে হবে। আমরা আর কোনো কথা শুনতে চাই না। মা প্লিজ, তুমি এই বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি এই ছেলেটাকে বিয়ে করব না। তোমরা প্লিজ আমায় জোরাজোরি করো না। তোমার মা যা বলেছেন ঠিকই বলেছেন। তোমাকে নীলকেই বিয়ে করতে হবে। এই কারণ আমিও বিষয়টা ভেবে দেখেছি। নীল তোমার জন্য সব দিক থেকেই পারফেক্ট। আমরা কিছুদিনের মধ্যে তোমাদের বিয়ের বন্দোবস্ত করব। তুমি নিজেকে কিভাবে প্রস্তুত করো, তুমি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো। তাছাড়া একটা কথা তুমি ভালো করে জানো, যেহেতু তুমি লাভ ম্যারেজ করবে না, অ্যারেঞ্জ ম্যারেজ করবে, তাই সেক্ষেত্রে পরিবারের মানুষগুলো কেমন হয় সেটা বিবেচনা করে দেখাটাও কিন্তু খুব বড় একটা কাজ। আর এটা কিন্তু খুব সহজেই হয় না। তোমার বোন কতটা সুখে আছে সেটা তুমি দেখতেই পাচ্ছ। তাই তোমার না বলার মতো কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। তুমি প্রস্তুত হও। তখন নেহা আর কোনো কথা না বলে কান্না করতে করতে নিজের রুমে চলে গেল। সে কোনোভাবেই তার বাবা মাকে বোঝাতে পারল না, যদিও সে দেখতে পাচ্ছে তার বোন সুখেই আছে, কিন্তু নীলকে তার একদমই পছন্দ নয়। কিন্তু সেটা তার বাবা মাকে কিভাবে বোঝাবে? তারা তো তাদের সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। যাই হোক, চলুন দেখি এরপর কি হয়। এরপর চলে গেল আরো বেশ কয়েকদিন। আজ হঠাৎ করেই রিমি তার শ্বশুর শাশুড়ি হাজবেন্ড আর নীলকে নিয়ে বাবার বাড়িতে এসেছে। এভাবে হঠাৎ তাদেরকে আসতে দেখে বাড়ির সবাই অবাক হয়। কি ব্যাপার রিমি, আজ হঠাৎ করে তোরা সবাই একসঙ্গে চলে এলি কোনো খবর ছাড়াই? ভাবলাম তোমাদের একটা সারপ্রাইজ দিই। যাই হোক, আব্বু কোথায়? আব্বুর সঙ্গে কথা বলবো। আসলে আমরা নীল আর নেহার বিয়ের 3 তারিখ ঠিক করতে এসেছি। ও তাই নাকি? তাহলে তো খুবই একটা ভালো খবর। যাই হোক,
তোরা বস, আমি তোদের জন্য খাবারের ব্যবস্থা করি। তোর বাবা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে নেহা কোথায়? নেহাকে দেখছি না কেন? তখন নেহার মা রিমিকে বলে নেহা নিজের রুমে আসে। তাই রিমি সেখানে আর এক মুহূর্ত দেরি না করে সোজা নেহার রুমে চলে গেল। নেহা রুমে গিয়ে দেখতে পায় নেহা রুমে একা একা বসে আছে। তাই রিমি নেহাকে বলল, কি ব্যাপার নেহা, কি হয়েছে তোর? তুই এইভাবে রুমে একা একা বসে আছিস কেন? তোর শরীর খারাপ নাকি মন খারাপ? না, সবই ঠিক আছে, কিন্তু আমি তোদেরকে যেটা বলতে চাইলাম তোরা তো সেটা বুঝতে চাইছিস না। আর আমি তোর দেবরটাকে বিয়ে করতে চাই না। কেন? আমার দেবর তোর জন্য কোন দিক থেকে অযোগ্য যার কারণে তুই আমার দেবরকে বিয়ে করতে চাইছিস না? আমার দেবর চাইলে তোর চাইতে ভালো মেয়েকে বিয়ে করতে পারে, কিন্তু আমরা সবাই বিবেচনা করে দেখেছি তোর জন্য নীল একদম পারফেক্ট। তুই নীলের সঙ্গে একটু মেলামেশা কর, তাহলে সেটা বুঝতে পারবি। আপু, আমি বুঝতে পারছি না তোদের সবাইকে আমি যেটা বোঝাতে চাইছি তোরা কেন সেটা বুঝতে চাইছিস না। কেন কেন আমাকে তোরা উল্টা বোঝাচ্ছিস? আমরা সবকিছু ঠিকঠাকই বুঝেছি, তুই কোনো কিছুই বুঝতে পারছিস না। তুই নিজের মাথাটাকে ঠান্ডা কর, আর ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা কর, তাহলে এই সবকিছু তোর সামনে ক্লিয়ার হয়ে যাবে, আর সবকিছু তুই ঠিকভাবে বুঝতে পারবি। এই কথা বলে রিমি নেহার রুম থেকে বের হয়ে চলে গেল। তারপর বিকেলে নেহার বাবা বাড়িতে আসলে সবাই মিলে কথা বলে বিয়ের দিন তারিখও ঠিক করে নেয়। নেহা সবাইকে বোঝানোর চেষ্টা করলেও তারা বুঝে উঠতে পারেনি। আজ একরকম জোর করিয়ে নীলের সঙ্গে নেহার বিয়ের কাজটা সম্পন্ন হয়েছে। নেহাকে নীলদের বাড়িতে নিয়ে আসা হয়েছে। নীলের কাজিনরা মিলে তাদের বাসর ঘর সাজিয়ে দিয়েছে। রাতের খাওয়া দাওয়া শেষ হলে রিমি নেহাকে রুম পর্যন্ত দিয়ে আসে। দেখ নেহা, তোকে শেষবারের মতো বলছি, তুই কিন্তু উল্টোপাল্টা কিছুই করবি না। নীলকে কিন্তু একদমই উল্টোপাল্টা কিচ্ছু বলবি না। আমি আসছি, সবকিছু যেন ঠিকঠাক থাকে। এই কথা বলে রিমি নেহাকে খাটের উপরে বসিয়ে দিয়ে রুম থেকে চলে যায়। আর 10 মিনিট পর নীল রুমে আসে আর দরজাটা বন্ধ করে দেয়। এটা দেখেই নেহা বিছানা থেকে লাফ দিয়ে নামে আর নীলকে বলতে থাকে, কি ব্যাপার, কি সমস্যা আপনার? আপনি দরজাটা বন্ধ করেছেন কেন? তো কি মনে হচ্ছে তোমার দরজাটা খোলা রাখবো নাকি? তারপর তোমরা রুমের ভিতরে কি করছি না করছি সবাই বাইরে থেকে দেখুক। না মানে আসলে দেখুন, আপনি কিন্তু একদম আমার ধারে কাছে আসার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আমি চেঁচামেচি শুরু করে দেব। কেন, আমি কি ভূত নাকি বাঘ ভাল্লুক? আমাকে দেখলে চিৎকার আমি করতে হবে? আমরা নববিবাহিত দম্পতি, আমাদের মধ্যে কত কিছুই হবে। একদমই না, আপনি যা চিন্তা করেছেন তা কখনোই হবে না। আপনি একদম আমার ধারে কাছে আসবেন না। আপনি যদি আমার কাছে আসেন তাহলে কিন্তু আমি যেটা বলেছি সেটাই করব, এরকম চেঁচামেচি শুরু করে দেব। তাহলে আপনি নিজেই বলুন, আমি আপনাকে বিয়ে করেছি কেন? শোকেজে সাজিয়ে রাখার জন্য নাকি? আজ আমাদের বাসর রাত, আজ তো আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আজ আমি কোনোভাবেই তোমায় কোনো বাধাই মানবো না। আজ আমি তোমাকে আমার করে নেবই। তাই বলে নীল নেহার দিকে এক পা দুপা করে এগোতে থাকে আর নেহা পেছাতে শুরু করে। পিছাবে আর কতক্ষণ? এটা তো আর ফুটবল খেলার মাঠ নয়, ছোট্ট একটা রুম। এক সময় নেহার পিঠ দেয়ালে ঠেকে গেল। নীল নেহার হাত দুটি দেয়ালের সঙ্গে চেপে ধরলো আর তার কাছে আসতে থাকলো। তখনই নেহার নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। নীল নেহার হার্টবিট শুনতে পাচ্ছিল। আস্তে আস্তে নেহার কাছে গিয়ে তার 2 ঠোঁটে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দেয়। নীলের ভালোবাসার পরশ পেয়ে নেহা কেঁপে উঠে। নীল তাকে টান দিয়ে আরো কাছে টেনে নেয়। এই কি করছেন? আমি মরে যাব তো, ছাড়ুন আমাকে। একদমই না, আজ তো আমি তোমাকে কোনোভাবেই ছাড়ছি না। চলো বিছানায়। এই বলে নীল নেহাকে টান দিয়ে কোলে তুলে নেয় আর বিছানার উপর ধপাস করে শুয়ে দেয়। তারপর সেও বিছানায় চলে আসে আর নেহাকে তার কাছে টেনে নিয়ে আদর করতে শুরু করে। এভাবেই দুজন ভালোবাসার মহাসমুদ্রে চলে যায়। প্রায় 2 ঘন্টার পর ভালোবাসার আদান প্রদান শেষ হলে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এভাবেই শুরু হয় নতুন একটি ভালোবাসার গল্প। তো ভিউয়ার্স, গল্পটি এই পর্যন্তই ছিল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।